তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পোটেনশিওমিটার। সেই যন্ত্রটা কিভাবে কাজ করে, সেটআপটা কি, হ্যান ত্যান সবকিছু। আর যে ওইটা রিলেটেড যে সূত্র। হুম, হ্যাঁ বলো। আহ ক্লিয়ার না কথাগুলা? ওকে, তাহলে শুরু করি আজকের লেকচারটা। কেউ এটা আচ্ছা, এইটা যন্ত্র আমাদেরকে মিটার ব্রিজ যে কোনো একটা যন্ত্র ছিল, এটাও একটা পোটেনশিয়াল মিটার। এটা দিয়ে অনেক ল্যাবও হয়। তোমাদের কি এটা দিয়ে কোনো ল্যাব করেছে? করায়নি বোধহয়, তাই না? মিটার ব্রিজ দিয়ে করছো বোধহয় কোনো একটা ল্যাব। আচ্ছা, তো এটা না, ওটা হচ্ছে ক্যালোরিমিটার। এটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার। ক্যালোরিমিটার দিয়ে যেটা করে সেটা হচ্ছে ওই যে জুলের যে সূত্রটা ছিল সেটা আমরা মেজার করতে পারি ক্যালোরিমিটার দিয়ে। আর পোটেনশিওমিটার দিয়ে যেটা করি সেটা হচ্ছে আমরা নামটা দেখেই বোঝা যাচ্ছে পোটেনশিয়াল। আমরা চিনি পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব। তো পোটেনশিওমিটারের কাজ কি হবে? বিভব টাইপের কিছু রিলেটেড। তো যেটা হয় যে পোটেনশিওমিটারের কাজ হচ্ছে ভোল্টেজটা নির্ণয় করা, মানে বাংলা কথায় যদি বলি ভোল্টেজটা বের করা। ভোল্টেজ, বিভব পার্থক্যটা বের করা কোনো কিছু। তো আহ ভোল্ট মিটার আমরা পড়লাম, ভোল্ট মিটারও ভোল্টেজ মাপতে পারে, পোটেনশিওমিটারও ভোল্টেজ মাপতে পারে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? কখন তাহলে আমরা কোনটা ইউজ করবো? পোটেনশিওমিটার ইউজ করবো নাকি ভোল্ট মিটার ইউজ করবো? এখন এই দুটার মধ্যে যেটা হয় যে ভোল্ট মিটারটার থেকে পোটেনশিওমিটারটা মোর অফ অ্যাকুরেট অ্যান্সার দেয়। সূক্ষ্ম যেই আহ, পার্থক্যটা আছে সেটাও সে মেজার করে দিবে, মানে অ্যাকুরেটলি অ্যান্সার করে দিবে। পোটেনশিওমিটার ইজ মোর অ্যাকুরেট দেন ভোল্ট মিটার, এটা বলতে পারো। তো এখন কোনটা ইউজ করবো তাহলে? যেটা মোর অ্যাকুরেট, তাই না? কিন্তু কথা হলো যে আমরা নর্মালি ল্যাবের মধ্যে আমরা ভোল্ট মিটারই ইউজ করি, কারণ ওটা বেশি কনভেনিয়েন্ট ইউজ করা। ভোল্ট মিটার ইউজ করা বেশ কনভেনিয়েন্ট। ওটাতে কোনো সেট তৈরি করতে হয় না। ওটা যে জাস্ট দুইটা টার্মিনাল বের হয়, একটা প্লাস একটা মাইনাস, ওই দুইটা ধরলেই যেই দুই প্রান্তের একপাশে ভোল্টেজটা মাপতে যাচ্ছে ও রিডিং দিয়ে দিবে। ভোল্ট মিটারের কথা বলেছে। আর এই পোটেনশিয়াল মিটারের জন্য একটা পুরো একটা সেট আপ লাগে, মানে যেটা আসলে একটু কনভেনিয়েন্ট না জিনিসটা। তো তাহলে পোটেনশিওমিটার কখন ইউজ করবো? যখন আমাদের সূক্ষ্ম কোনো জিনিস, সূক্ষ্ম ভোল্টেজটা আমাদেরকে লাগবে আমাদের পরীক্ষার জন্য, বা যে কোনো কোনো কারণে আমাদের যখন একদম সূক্ষ্ম পরিমাপটাও আমাদেরকে মেজার করতে হবে, তখন আমরা আসলে এই পোটেনশিওমিটারটা ইউজ করবো। তো এই দুইটা হলো এই দুইটার মধ্যে পার্থক্য, ভোল্টমিটার আর এর মধ্যে। তাহলে এখন ভোল্টমিটার দিয়ে কিভাবে মাপে সেটা তো আমরা জানি, খুব ইজি জিনিসটা। এখন পোটেনশিওমিটার দিয়ে কিভাবে ভোল্টেজটা মাপা হয় সেটা আমাদেরকে জানতে হবে। সেট আপটা কি তাহলে? যেমন মিটার বেস দিয়ে তুমি রেজিস্ট্যান্স মাপছো একটা অজানা তারের, ঠিক ওরকম একটা সেট আপ তৈরি করে আমাকে এখানে ভোল্টেজটা মাপতে হবে। তা এই যে এটা একটা সংজ্ঞা আছে বইয়ের মধ্যে, দেখতে পারো সংজ্ঞাটাতে কি বলছে। বিভব পতন পদ্ধতিতে যে যন্ত্রের সাহায্যে ছোট মানের বিভব বৈষম্য ও বিদ্যুৎ চালক শক্তি সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় তাকে পোটেনশিওমিটার বলে। এর সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও রোধও নির্ণয় করা যায়। এটা আর কি। এই স্যারের বইয়ে এই সংখ্যাটা দেওয়া আছে। ইসাক সাহেবের বইয়ে এটা দেওয়া আছে। তার মানে যেটা হয়, পোটেনশিওমিটার দিয়ে সংজ্ঞাটা আমি তোমাকে দিয়ে দিলাম। তো আমরা যেটা করব এই পোটেনশিওমিটার দিয়ে মূলত যেটা করব, এই যে বিদ্যুৎ চালক শক্তি লেখছে না, বিদ্যুৎ চালক শক্তিটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইএমএস। এবং এটা কোন একটা সেলের হয়। সেল মানে কোন একটা আহ সেল তো বুঝো, কোষের হয়। আমরা যেটা করব যে কোনো কোষের তড়িৎ চালক শক্তি আমরা যদি বের করতে চাই, এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা পোটেনশিওমিটার ইউজ করবো।
সেল। 2 নম্বর আমরা যেটা এটা যে কাজে ইউজ করবো সেটা হচ্ছে এখানে অলরেডি লিখছে বিদ্যুৎ প্রবাহ এবং রোধ। বিদ্যুৎ প্রবাহটা দরকার নাই, কারণ আমরা বিদ্যুৎ প্রবাহ মাত্রা তো এমনি অ্যামিটার দিয়েও করতে পারি। এটা মানে মেইন, আমরা যেহেতু ইএমএফ টা এটাই হচ্ছে মেইন আসলে। এবং এখানে একটা লিখছে রোধও নির্ণয় করা। তো আরেকটা জিনিস আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে টু কম্পেয়ার দুইটা সেলের ই যেটা আছে, মানে ইএমএফ টা যেটা আছে, ধরুন একটা 5 ভোল্ট একটা 10 ভোল্ট, সেটা তুলনা করো। তোমার কাছে দুইটা যখন অজানা, আমি তোমাকে এই ধরনের সেল দিলাম, কোর্স দিলাম, লেটস সে ব্যাটারি দিলাম, তোমাকে দুইটা ব্যাটারি দেওয়া হলো। এখন কোনটা কত ভোল্টেজ এটা তুমি জানো না। তো এই দুইটা ভোল্টেজের তুলনা করতে বলছে তোমাকে, তোমাকে ভোল্টেজটা দিইনি তো, সেটা তুমি পোটেনশিওমিটার দিয়ে করতে পারবা তুলনাটা, যে কত স্রোত, ধরুন একটা 5 এটা 10 যদি হয় তাহলে 1:2 অনুপাত, এরকম টাইপের। আর 3 নম্বর যেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা একটা কোষের আহ সেলের যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেল এর ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা থাকে, মানে ওই যে ছোট হাতের পা, সেটি সেটা পরিমাপ করা যায়। এই 3টা কাজ, এবং এই 3টা কাজের জন্য 3টা সূত্র আছে। এই 3টা সূত্র জাস্ট আমরা এখন একটু ডিরাইভ করার চেষ্টা করব। লাস্টেরটা করা না করলেও হয়, কারণ লাস্টেরটা নিয়ে কোনো একটা বেশি কিছু আলোচনা নাই, ওটা সূত্রটাই জাস্ট লিখে দিব। আর প্রথম দুইটার যেই সূত্র দুইটা আছে, সেই সূত্র দুইটা আমরা প্রতিপাদন করব, এবং এই যে যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল, তো এটা সেট আপটা কেমন হয় ওটা আমরা দেখবো। তো একটা নর্মাল ইয়া কি বলে পোটেনশিওমিটার আমরা কিভাবে বানাই, নিয়মটা হলো, সেট আপটা হলো এরকম। আমাদের কাছে একটা নর্মাল তার থাকে। পোটেনশিওমিটারের সেট আপ বা ওয়ার্কিং, যে সরি সেট আপটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে একটা লম্বা তার থাকে। ঠিক আছে, নর্মালি এটা হচ্ছে 1 মিটার, 4-5 এরকম কয়েক মিটারের একটা তার, বড় একটা তার। ঠিক আছে, সেটা একটা থাকে যেটা একটা রেজিস্ট্যান্স থাকবে। এই একটা তার আছে, এটার অবশ্য একটা রেজিস্ট্যান্স আছে নিজস্ব। ঠিক আছে, আর এই তারটার সাথে আমরা যেটা করব, আহ, একটা ব্যাটারি আমরা সংযোগ করব, মানে একে সোর্সের সাথে লাগাই দিব। ঠিক আছে। তো একটা ব্যাটারি আমি লাগাবো এটার সাথে, এরকম একটা ব্যাটারি লাগবে, ধরুন এরকম। আর একটা সোর্স, পজিটিভ, এটা নেগেটিভ। আর এটা হচ্ছে আমাদের ওই লম্বা তারটা, যে এটা, সেটা একটা রেজিস্ট্যান্স আছে। আর আমরা মনে করতেছি যে এই দুইটা যে তার, এগুলা রেজিস্ট্যান্স, এদের কোনো রেজিস্ট্যান্স নাই আর, আইডিয়ালি জিরো রেজিস্ট্যান্স। যা রেজিস্ট্যান্স আছে সেটা ওই বড় তারটার উপর দিয়ে আছে। ঠিক আছে, এটা আমরা ধরলাম। বড় তারটা একটু আলাদা রং দিয়ে যদি ডিফাইন করা যাইতো বেশ ভালো হইতো। এটা একটু এই লাল তারটা, হুম, এই এরকম, এরকম একটা সেট আপে আমরা জিনিসটা কাজ করাবো। আচ্ছা, এরকম হলো। এখন প্রথম আমরা কি করছি যে এটা হচ্ছে আমাদের নর্মাল সেট আপ, একটা পোটেনশিওমিটারের এটা হচ্ছে সেট আপ, যে একটা সাপ্লাই থাকবে। এই সাপ্লাইটা ধরে নাও কত ভোল্ট, ভোল্টের একটা সাপ্লাই। এটা কিন্তু তোমার জানা আছে, নোন। ঠিক আছে, এই সাপ্লাইটা তুমি দিচ্ছ নিজে থেকে, এবং এইটার একটা রেজিস্ট্যান্স আছে, ভালো কথা। এইটা হলো সেট আপ। এখন আমরা কি করতে যাচ্ছি, আমাদের প্রথম যে কাজটা ছিল যে আমরা একটা
অজানা সেলের কোষের ইএমএফ টা মেজার করব, অজানা একটা কোষের। তাহলে ওটাকে যেভাবে সেট আপ করতে হবে সেটা হচ্ছে এরকম ভাবে, দেখো। এটা ধরে নাও ওই অজানা যে সেলটি সেটা। এখন এটা কতটুকু সেটা আমরা জানি না, ঠিক আছে? এটাকে আমি একটু কাজ করি, এটাকে আমি ভি ভোল্টেজ দিই। এটা হচ্ছে ভি ভোল্টেজ। আচ্ছা। হুম, 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 জি, হুম। তার আগে একটা জিনিস দেখো, আমাদের যে পোটেনশিওমিটারের যে সেট আপটা সেটা হচ্ছে এরকম। তো এই যে তারটা তুমি যে নিছো, এটা দৈর্ঘ্যটা ধরে নাও বড় হাতের এল, মানে এই পুরোটা এটা হচ্ছে বড় হাতের এল, ঠিক আছে? এবং এটা এই যে সোর্সটা তুমি দিছো সেটা হচ্ছে ভি ভোল্ট। এখন তুমি বলো তো যে এটা যদি মাইনাস, এটা যদি প্লাস হয়, আমি যদি এটাকে জিরো ধরি, তাহলে এই ডান পাশে ভোল্টেজ কত হবে? ভি ভোল্ট হবে না? যেহেতু এটা ভোল্টেজ পার্থক্য, যে ইএমএফ টা হচ্ছে ভি আমি ধরছি, তাহলে এটা যদি জিরো হয় তাহলে এটা ভি হবে। এবং এই যে সবুজ, এটা যেহেতু আমি রেজিস্ট্যান্স লেস একটা তার নিছি ধরে নাও আইডিয়ালি, তাহলে এখানেও জিরো পাবো, আর এখানেও যেটা আছে এখানে ভি পাবো আর। মানে প্রত্যেক নোড পয়েন্ট তো সেম, নোড পয়েন্ট যতক্ষণ পর্যন্ত সেম ততক্ষণ পর্যন্ত তোমার ভোল্টেজটা সেম সেই হিসাবে। তার মানে এই তারটার উপর দিয়ে কতটুকু ড্রপ হবে তাহলে তুমি বলতে পারবা? এই তারটার উপর দিয়ে ড্রপ কত হবে, মানে এর লেন্থে ড্রপ কত হবে? ঠিক, ঠিক। আচ্ছা, এর লেন্থে তাহলে ড্রপ হচ্ছে ভি ভোল্ট হবে। তা আমরা ধরে নিচ্ছি যেহেতু ওই বাকি যে দুইটা তার রেজিস্ট্যান্স লেস, তার মানে যা কারেন্টটা যাবে, মানে কারেন্ট তো এই দিক থেকে বাইর হবে, বাইর হয়ে এটার ভিতর দিয়ে যখন যাবে তখন পুরা ভোল্টেজটা ড্রপ করবে এটার ভিতর দিয়ে। তো আমরা যে তারটা নিব ওটা হচ্ছে ইউনিফর্ম ক্রস লেন্থের, অর্থাৎ ওটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ওটা হচ্ছে ইউনিফর্ম। আদর্শ একটা তার নিচ্ছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রত্যেকটাতে সমান। তার মানে এই যে ড্রপটা হবে সেটা হচ্ছে সমানভাবে ড্রপটা হবে, মানে যত লেন্থ যাবে ড্রপটা হবে লিনিয়ারলি, এভাবে ড্রপ হবে। তো এখন ধরে নাও যে যদি ড্রপ হয়, তো আমি ধরলাম যে এতটুকু লেন্থ, এতটুকু লেন্থ হচ্ছে এল, তাহলে এইটুকুতে কত ড্রপ হবে এটা আমরা বের করতে যাচ্ছি, যে এল লেন্থে ড্রপটা কত হবে। ঠিক আছে? যে এল লেন্থে ড্রপটা কত হবে, তাহলে দেখো পুরা লেন্থে ড্রপ হয় ভি, তাহলে একক লেন্থে হবে ভি ভাগ এল। তাহলে এল লেন্থে, লেন্থটা যদি হয় এল পরিমাণ, তাহলে এটুকুতে ড্রপ কত হবে? ভি এল ইন্টু এল। এটা কি ঠিক আছে? এটা কি বোঝা গেছে? কারণ যেহেতু আমরা ইউনিফর্ম একটা তার নিছি, প্রত্যেকটাতে তখন ড্রপটা সমানই হবে, সমানই পাবে। মানে এই এল লেন্থের জন্য ড্রপটা যদি ভি ভোল্ট হয়, তাহলে এতটুকু লেন্থের জন্য ড্রপটা হবে ভি বাই এল ইন্টু এল। দেখো বুঝো কিনা? বুঝছো কি? তাই স্যার? ওকে। তাই যদি হয়, ভিএল বাই এল যদি এল লেন্থের জন্য ড্রপ হয়, তার মানে এখন কি? এখন তোমাকে যদি আমি বলি যে এল লেন্থ না, তোমাকে আমি যে কোনো একটা লেন্থ দিলাম, ঠিক আছে? ধরে নাও আমি বললাম যে এতটুকুতে ড্রপ কত, ঠিক আছে? এই যে এতটুকুতে ড্রপ কত, এতটুকু লেন্থ তোমাকে বলে দিছি। তুমি এইটা ভোল্টেজটা জানো আর পুরা লেন্থটা কত ছিল সেটা জানো। তাহলে তুমি যে কোনো লেন্থের জন্য সেটার মধ্যে ভোল্টেজ ড্রপটা কতটুকু সেটা তুমি বের করতে পারবে না? পারবা। ভি বাই এল ইন্টু এল করে বের করতে পারবে। অর্থাৎ তোমার যে কোনো এল, স্মল এল এর জন্য তুমি ভোল্টেজ ড্রপটা বের করতে পারবা এই তারের, তাই তো? হ্যাঁ, সেটা তুমি বের করতে পারো। তাহলে সেটা যদি বের করতে পারি, এখন আমাদের সেই সেট আপটা আমরা দিব এখানে, মানে যেটা আমার দরকার। এই দিলাম, এই তারটা সংযোগ করে দিলাম আর কি।
অজানা, এটা হচ্ছে আমাদের অজানা রোধ, ঠিক আছে? অজানা হচ্ছে তোমার হচ্ছে যার ভোল্টেজটা আমাদের মেজার করতে হবে, যার ইএমএফ টা মেজার করতে হবে, অজানা। এটা আমরা জানি না। ওকে, তো এখন এরকম একটা সেট আপ দেওয়ার পর তোমার যেটা কাজ হবে, দেখো সেট আপটা কিভাবে করছি। এই যে সেলটা আছে, এটা যে নেগেটিভটা আছে, তোমার যে অজানা সেলটা আছে সেটা নেগেটিভের সাথে এটা আমি এটা নেগেটিভটা দিছি, ঠিক আছে? অর্থাৎ পোলারিটিটা দুইজনের সেম রাখছি। দেখো উপরেরটা এইভাবে আছে, নিচেরটাকেও আমি এইভাবে দিছি। এটা একটা খেয়াল রাখতে হবে, দুইটা পোলারিটিটা সেম ভাবে কানেকশনটা দেওয়া লাগবে। তো এটা গেল। আর আরেকটা এন্ড যেটা পজিটিভের সাথে, এটা তো ইন্টারনাল রেজিস্ট্যান্স, আরেকটা এন্ড একটা গ্যালভানোমিটারে লাগানো হয়েছে এবং গ্যালভানোমিটার দিয়ে একটা জকি দেওয়া হয়েছে। জকি মানে ওই যে যেটাকে নড়াইতে, মিটার বিটে যে আমরা নড়াইতাম। তো আমরা এবার কাজ কি করব, এই জকিটাকে ধরে এরকম করে এখান থেকে স্টার্ট করে এদিকে নিয়ে যাওয়া শুরু করব, আস্তে আস্তে করে নিয়ে যাওয়া শুরু করবো। একটা পয়েন্ট পাবো যেখানে হচ্ছে এই যে গ্যালভানোমিটারটা এটা একদম এই যে জিরো রিডিং দিবে। অর্থাৎ ওর যে মানে দাগটা আছে, মানে ওই যে রিডিং এর যে ইন্ডিকেটরটা আছে ওটা একদম জিরো রিডিং এ থাকবে। অর্থাৎ শূন্য বিন্দুটা আমরা বের করব, নাল পয়েন্টটা আমরা বের করব। যেরকম কিনা মিটার ব্রিজে বের করতাম যে কোন সেই পয়েন্টটা যেখানে কারেন্ট যাচ্ছে না, এখানেও ঠিক তাই। তুমি যদি এই তারটা ধরে জকিটাকে নিয়ে যাইতে থাকো এভাবে এভাবে, একটা সময় পাবা যেখানে তুমি দেখবে যে গ্যালভানোমিটারে কোনো কারেন্ট দিচ্ছে না, মানে ওর দাগটা ঠিক জিরোর উপরে আছে। তার মানে ওখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে গ্যালভানোমিটারের উপরে কারেন্ট জিরো দেখাচ্ছে মানে কি, এই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই। এখন যদি কারেন্ট না থাকে, তাহলে দেখো এখানে একটা জিনিস হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে দেখো, এটা তো জিরো ভোল্ট ছিল, এটা তো জিরো ভোল্ট ছিল। এটার উপর দিয়ে কোনো কারেন্ট এখন যাচ্ছে না, আই হচ্ছে জিরো। কারণ গ্যালভানোমিটার কোনো কারেন্ট দেয়নি, তার মানে কারেন্টটা জিরো এখানে। মানে এই সেট আপটা দেওয়ার পর আমরা যা দেখলাম, কারেন্ট যদি জিরো হয়, তাহলে তুমি দেখো এই যেখানে জিরো আসে, নাল পয়েন্টটা যেটা তুমি বের করছো, এটা হচ্ছে তোমার শূন্য বিন্দু, যেখানে তোমার গ্যালভানোমিটারটা শূন্য দাগ দিছে, শূন্য বিন্দু। এটা শূন্য বিন্দু পাই গেছো। তো এখন দেখো এখানে তো কারেন্ট যাচ্ছে না। যদি না যায়, এটার ভোল্টেজটা আমি ধরলাম যে ইএমএফ টা তো এটা ধরলাম হচ্ছে জিরো। এটা যদি জিরো হয়, তাহলে এই পুরা জায়গাটাতে জিরো হবে, কারণ কোনো কারেন্ট তো যাচ্ছে না। এটা জিরো, এটা জিরো, এটা জিরো, সব জিরো। এখানে একটা ভোল্টেজ আপ হবে, এটা হয়ে যাবে এই এই সাইডটা। এখানে কোনো কারেন্ট, এখানে তো আর এর উপর দিয়ে গেলে তো ড্রপ হওয়ার কথা, কিন্তু কারেন্ট তো যাচ্ছে না, কারেন্ট না গেলে কোনো ড্রপ হবে না। কোনো ড্রপ না হলে এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে এই পুরা তারটার ভোল্টেজ হচ্ছে মানে ওই যে নোডের ভোল্টেজ, পোটেনশিয়াল বিভব হচ্ছে তাহলে এখানেও এ পাওয়া যাবে। তার মানে এইটুকু প্রান্তের অ্যাক্রস এর ভোল্টেজটা কি এইটার সমান হয়ে যাবে না? তো অজানা যে সেলটা সেটার ভোল্টেজটা এই এতটুকুর মধ্যে আমরা পাবো, এই যে 0.0 থেকে 0 পর্যন্ত যেটা আমরা পেয়েছি। তো সেটাই যদি পাই, এখন এই ভোল্টেজটা আমরা এটা তো জানি না কত। তো এখন আমরা বুঝতেছি যে যেখানে শূন্য বিন্দু পাইছি ওখানকার ভোল্টেজটা শূন্য থেকে এইটুকু ভোল্টেজটা হবে আমাদের ওই অজানা ভোল্টেজটা সমান। তাহলে এইটুকু ভোল্টেজ কি আমরা বের করতে পারি না? পারি। আমরা এই যে লেনটা তো বের করতেই পারবো, আমাদের যেহেতু তারটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই লেনটা আমরা বের করতে পারবো। লেনটা যদি বের করতে পারি, তাহলে এই ভোল্টেজটা আসলে কি হবে, ইকুয়াল টু কি হবে, ওই ভি ভাগ এল পুরা লেন্থটা ইনটু যেখানে লাল লাল পয়েন্টটা পাইছি জিরো থেকে সেই সেই ততটুকু। তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে আর বের করার। বুঝতে পারছো কি? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। এখানে একটা সূত্রটা এইভাবে লিখছে, আমার কথায় কোথায় আছে জানি। হুম, এইভাবে একটা ফর্মে লিখছে, আমি যে ফর্মটা লিখলাম সেটাও লিখতে পারো। আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে এরকম দেখো। উম হয়ে গেল। হ্যাঁ, এটা একটা, এই সূত্রটা কি তুমি বুঝছো কিভাবে হলো? এই ভিটাকে আমি লিখতে চাচ্ছি আই ইন্টু আর বাই এল ইন্টু এল। তো এটাকে লেখা যায় আই এল আর বাই এল ইন্টু ই। এই আরটা কি? এই আরটা হলো ওই যে তারটা আছে, সেই তারটার রেজিস্ট্যান্স আর কি। এখানে লিখি
টি হচ্ছে সোর্স ভোল্টেজ, সোর্স আর এটা গেল। আর হচ্ছে তোমার এলটা হচ্ছে তারটার লেন্থ, লেন্থ। আর স্মল হচ্ছে নাল শূন্য বিন্দু যেই পয়েন্টটা পাইছে। আর এখানে যদি আমি এই দুটাকে ব্যাখ্যা করি, আইটা কি, এটা হচ্ছে এই যে কারেন্ট আর কি, মেইন কারেন্ট। এটা দিয়ে একটা ম্যাথ করলে জিনিসটা বুঝতে পারবা। আর আরটা হচ্ছে তারের রোধ। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, বা এইটাও। এই বুঝছো কি তোমরা জিনিসটা, নাকি কোথাও অসুবিধা আছে? আইসা, হ্যালো। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করবো এটা রিলেটেড। দেখো, দেখো কি বলে, একটা পোটেনশিওমিটারের সাহায্যে একটি লেক লেন্স পথের বিদ্যুৎ চালক বল নির্ণয় করতে নিম্নলিখিত ডাটাগুলো পাওয়া গেছে। পোটেনশিওমিটারের বর্তনীর যে প্রবাহ সেটা হচ্ছে এত, পোটেনশিওমিটারের যে তারের রোধ সেটা হচ্ছে এত, তারের মোট দৈর্ঘ্য সেটা হচ্ছে এত, সাম্যবিন্দুর দূরত্ব হচ্ছে এত। এই পাঠ হতে বিদ্যুৎ চালক বল অর্থাৎ ওই কোষটার তড়িৎ চালক শক্তি কত। একদম পুরো সিম্পল অঙ্ক, সূত্রটা একদম ডাইরেক্ট মানে দিবা, আই এল আর বাই এল। আই হচ্ছে এখানে 80 ইন্টু 10 ইনভার্স 3। এল হচ্ছে এখানে আমাদের ওই যে যেখানে সাম্য বিন্দুটা পাইছি 9.5 এ। আর হচ্ছে ওই যে বলে দিছে 20, আর বড় হাতের এল ও বলে দিছে 15। তো এটা দিয়ে যেটা আনসার আসবে সেটাই। ঠিক আছে, ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। এইবার এটা গেল, আমরা তাহলে ফার্স্ট কাজটা করে ফেলছি। যে কোনো কোষের আমাদের যদি এটা ই জানতে হয়, তাহলে আমরা কি সেট আপে দিব, এইবার সেটা দিব। এখন আমাদের যে সেট আপটা থাকে রিয়েল লাইফে সেটা এইভাবে থাকে না, আমি যেভাবে আছি সেটা থাকে এইভাবে। দাঁড়াও, আমি তো ছবি দেখাই একটা। কোথায় গেল, একটু দাঁড়াই। তারটা আমি কিন্তু বলছিলাম কয়েক মিটার নিব আর কি, বেশ বড় একটা তার। এখন এত বড় একটা তার যদি নেই, হ্যাঁ, তাহলে তো জিনিসটা, তোমরা তার নিয়ে তো তুমি সেট আপটা দিতে পারবে না। এই জন্য আমরা যেটা করি, দেখো এভাবে জিনিসটা করা হয়। এই তা, এখানে কি কি হচ্ছে, উম বোঝাই দিই জিনিসটা, সেটা দেখো। এখানে আমি একটা র চিত্র আঁকি আগে। আমাদের যে সেট আপটা ছিল, এখানে আমরা একটা সোর্স নিব, এই হচ্ছে আমাদের সোর্স। তারপর হচ্ছে এখানে আমার ওই তারটা থাকবে, এরকম একটা বড় তার থাকবে। তারপর হচ্ছে এখানে লাগাই দেবো। আর আমাদের যে পরবর্তী যার এটা সেলটা বের করতে হবে, ওটাকে সেম পোলারিটি রেখে এখানে জকিটা আমি ঘুরাবো। এখানে একটা গ্যালভানোমিটার আছে, সেটাই তো। তো এখন জাস্ট একটা পার্থক্য আছে এইটুকুই, যে সোর্সটা যেমনি আছে অমনি থাকুক,
সোর্সটা যেমন আছে অমনে থাকবে। ধরে নাও আমি এই জিনিসটাকে যদি বাঁকা করে দিই, এরকম করে দিলাম, সোর্সটা আমি ওইভাবে রেখে দিচ্ছি, এই যে এরকম করে দিলাম। তারটা যেটা আছে আমি এভাবে নিব না, কারণ তারটা অনেক বড় হবে। তারটা যদি অনেক বড় হয়, তাহলে কি করা যাইতে পারে, আমি যেটা করব, এরকম একটা সেট আপ নিব, নিয়া এটা তারের এক প্রান্ত, ধরে নাও এটা তারের এক প্রান্ত। তো এই তারটা, এই সবুজ যেটা লাইন, এটা তারটা এইভাবে গেছে গেছে। তারপর এইখানে আমি একটা মেটালের জিনিস রাখি দেবো, এই জায়গাটাতে মেটাল একটা রাখি দেবো, মেটাল টাইপের জিনিসপত্র এখানে আমি বাঁধে দিলাম আর কি তারটা। তারপর এইখান থেকে ওই সেম টাইপের তার আমি এখান থেকে আনবো। তারপর এখানে একটা মেটাল টাইপের কিছু আছে, এখান থেকে এখানে বাঁধে দিলাম। তারপর সেম ভাবে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে দিয়ে এখানে আমি শেষ করে দিলাম। মানে যেহেতু তারটা আমি অনেক বড় নিব, ঠিক আছে, বড় তার নিলে হবে কি, আমি ভোল্টেজটা ওরকম ভাবে বড় রেঞ্জে নিতে পারবো, এই জন্য। তো এই যে যেগুলো এগুলো দেখতেছো এই প্রান্তে, এগুলো হচ্ছে মেটাল একদম, ধরে নিচ্ছি এগুলো রেজিস্ট্যান্স লেস, কোনো রেজিস্ট্যান্স নাই আইডিয়ালি, কিছু থাকবে। তাহলে জিনিসটা কি করছে, আমরা জাস্ট পেঁচাই নিছি আর কি তাকে। মানে এইটাকে একদিক থেকে ধরে আর এটাকে একদিক থেকে ধরে তুমি যদি টান দাও, তাহলে এরকম একটা লম্বা জিনিস হবে। তো এখন জাস্ট আমরা সেটাকে এই ছোট একটা জায়গার মধ্যে আটায় নেওয়ার চেষ্টা করছি। তো এখন এইখানে কি করছি, এই প্লাস প্রান্তটা একটা মাথায়, এর মাইনাস প্রান্তটা আরেকটা মাথায় দিছি না। তো এইটার এই প্লাস প্রান্তটা এর এই মাথায় দিব, আর এই নেগেটিভ প্রান্তটা এর মাথায় দিব, ঠিক আছে। এই সেম সেট আপ এটাই। এখন এখন যখন আমাদের যেটা ইএমএফ মাপতে হবে, সেটা আমরা কি এখান থেকে শুরু করছিলাম, দিয়ে এই সেম পোলারিটি রেখে এই এটা গ্যালভানোমিটার, আর এখানে এই জকটা দিছিলাম, এরকম না? তো আমরা আমরা এখানেও ট্রাই করতে পারি। এখানে যদি ট্রাই করি, তাহলে এখান থেকে একটা আমার যেটা মাপবো ওটা আমি এই পোলারিটি রাখলাম, রেখে এখানে একটা গ্যালভানোমিটার থাকবে। এইটা হচ্ছে আমার জকি। এই জকিটা আমি কোথায় বসাবো, তাহলে এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, যে কোনো একখানে বসাইতে পারি, ঠিক আছে। তখন লেনটা কি, ধরে নাও আমি এই পয়েন্টে যাই, আমি নাল পয়েন্টটা পাইছি, তখন লেনটা কিভাবে মেজার করব, এই যে এইটা যোগ এটা যোগ এটা, এতটুকু, এইটাই হবে লেন্থ, ঠিক আছে। এই জন্য আমার এইখানে একটা স্কেল থাকে, এই যে এটা হচ্ছে স্কেলিং। এতটুকু আসলে কতটুকু বোঝাচ্ছে, ধরলাম এটা হচ্ছে ওই 50 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই পয়েন্টে পাই, ধরে নাও নাল পয়েন্টটা পাই, তাহলে এতটুকু 50, তারপরে 50, 100, তারপরে 50, 150, আর এতটুকু 20 হলো, তাহলে 170 সেন্টিমিটারে যায়, আমি হলো নাল পয়েন্টটা পাইছি। এইভাবে আর কি হিসাবটা হবে। তো এই ডান পাশের সেট আপটা কি বুঝতে পারছো? এইটা সেট আপে এখানে দেওয়া আছে, এই যে। তো এখানে তোমার যে কোষটা দেখতেছো, এইটা হচ্ছে তোমার কোষ। আর এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিছে, সেটা তুমি নাও দিতে পারো। ধরুন আমরা এটা বাদ দিচ্ছি, যেহেতু আমাদের সেটআপে ওটা ছিল না, এটা বাদ, মনে করো এটা জাস্ট শর্টেড। তো এটা ওর ধরলাম প্লাস প্রান্ত, এটা ধরলাম মাইনাস প্রান্ত। এই যে প্লাস প্রান্তটা এই একটা এন্ডে আছে, আর মাইনাস প্রান্তটা এই আরেকটা এন্ডে যায় রাখছে, ঠিক আছে। এরকম জিনিসটা হলো। আর এইখান থেকে ভোল্ট মিটার ধরছে, মানে ধরে নাও আমি এতটুকু লেন্থের মধ্যে ভোল্ট কতটুকু সেটা মাপতে যাচ্ছি, তাই আমি একটা ভোল্ট মিটারে একটা এন্ড এখানে দিচ্ছি, আরেকটা এন্ড এখানে দিচ্ছি, তাহলে ভোল্ট মিটারটা ওই রিডিংটা আমাকে দিবে। তো সেটাই লিখছে এখানে। তো দেখো, জিনিসটা কি বুঝতে পারছো, সেটআপটা বুঝতে পারবা? তোমাকে যদি চিত্রে দেয় এভাবে, পারবা তো? ওকে, এইগুলো হচ্ছে ওই মেটালের ইয়াগুলো, এটা। ওকে, ডান। এটা হচ্ছে আসলে রিয়েল সেটআপ যেটা। এরপরে তাহলে আমরা ইএমএফ বের করতে পারলাম। ইএমএফ যদি বের করতে পারি, তাহলে এরপর আমরা কি করতে পারি, কম্পেয়ার ইএমএফ অফ টু সেটস, সেটা দেখতে পারি। সাথে ইএমএফ অফ টু সেটস যদি আমি কম্পেয়ার করি, তাহলে ওটা হচ্ছে এইভাবে করা যেতে পারে। এটা আমি এরকম নিচ্ছি,
এই গোলাপি যে কালারটা দেখতেছো এটাই হচ্ছে আমাদের ওই তারটা, ধরো না, লম্বা তারটা, ওটাকে আমরা এইভাবে লিখছি সিম্পল ওয়েতে। আর এটা হচ্ছে আমাদের ওই সোর্স, যেটা আমি সার্কিটে দিব, পোটেনশিওমিটার সার্কিটে যে সোর্স থাকবে সেটা, যেটা আমার জানা থাকবে, ভি ভোল্টেজ। আর কি দেওয়া যেতে পারে, উম, আর এটার রেজিস্ট্যান্স আর ধরলাম, আরই আছে, ভালো কথা। এটা নর্মাল সেটআপ। আহ এরপরে হচ্ছে আমরা এবার দুইটা সেলের ইএমএফ কম্পেয়ার করব। কিভাবে করব, সেটা করা যায় এরকম ভাবে, দেখো, এই একটা সেল নিলাম, এবার এভাবে নেব আর পোলারিটিটা সেম রাখতে হবে, টার্মিনাল রেজিস্ট্যান্স। এটা করা হয় লম্বা তার দিয়ে। মিটার ব্রিজটা বোধহয় তোমরা করছো, আর বোধহয় করোনি। হ্যাঁ, কয়েকটা তার, হ্যাঁ, মানে ওটাকে একটা তার, এটা করছো, এটা তাহলে এক্সপেরিমেন্টাল নাকি? করছো কিনা আমি জানি না, মানে সেট আপটা তুমি দেখে, তাহলে যদি দেখো এরকম করার কথা, প্র্যাকটিক্যালে করায় আর কি। আমাদের করে, আমাদেরকে করাইছিল না এটা, আমরা মিটার ব্রিজ করছিলাম। এই, এটা জকিটা এখানে গ্যালভানোমিটার রিডিং। এইটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R। তাহলে দুইটা সেল, অজানা সেল, একটা E1 আর E2 মানের, এগুলার সেলগুলার ইএমএফটা, অর্থাৎ এইটা আমি বের করতে চাচ্ছি, এটা কত হবে, E1 বাই E2 কত হবে, বা উল্টাটা ভাই আছে, E2 বাই E1 কত হবে, এটা আমার জানার উদ্দেশ্য। ওকে, তো এখন একটা তো কাজ এটাই বুঝতে পারতা, তুমি প্রথমে E1 সেলটা লাগাইলা পটেনশিওমিটারে, E1 সেলের E1টা বের করলা, কারণ আমরা ইএমএফ তো যে কোনো সেলে বের করতে পারি। তারপর তুমি E2 সেলটা লাগাইলা, তারপর সেটার ইএমএফটা বের করলা, বা যেটা আমরা প্রথমে করলাম আর কি। এরপর দুটো কম্পেয়ার করলা, E1 বাই E2 হবে এক। সেটা করা যায়, কিন্তু আমরা একটা সেটআপে এই জিনিসটা করতে পারি, আমাদের তো অনুপাতটা লাগবে, E1 আর E2 এর এক্সাক্ট মানটা লাগবে না, E1 আর E2 এর অনুপাতটা লাগবে। এটা হচ্ছে আমাদের জানার উদ্দেশ্য। তো আমরা একটা সেটআপে এই জিনিসটা করে ফেলবো, মানে বারবার সেটআপ খুলে যাতে জিনিসটা করতে না হয়। তো সেটআপটা কিভাবে করতে হবে আমাদেরকে, এই যে তুমি সবকিছু আগের মতো, একদমই আগের মতো, জাস্ট এখানে যেটা করবা, ওই যে দুইটা সেলে তুমি কম্পেয়ার করতে যাচ্ছ, ওই দুটাকে এইভাবে প্যারালালি লাগাবা, যেভাবে সেটআপটা দেওয়া আছে, যে একটা তার আনে, এই যে প্যারালালি এইভাবে লাগাইলাম, তার সাথে এখানে একটা চাবি থাকবে, এখানে একটা চাবি আর এখানে একটা চাবি। চাবি মানে কানেকশন অফ আর অন করার জন্য একটা চাবি থাকবে। আর এই কমনের সাথে এই যে প্যারালালের যে কমন আরেকটা আছে, সেখানে একটা গ্যালভানোমিটার দিয়ে জকিটা থাকবে। এরকম ভাবে কানেকশনটা দিতে হবে। তো এরকম ভাবে যদি কানেকশন দিতে পারো যেভাবে আমি দিছি, এবার তাহলে কানেকশনটা বুঝি যে কি হয় এই কানেকশন। যেটা হয় যে আমরা দুইটা স্টেপে করব, তুমি কানেকশন দিয়ে ফেলছো, এরপর এরপর তুমি কি করবা, K1 চাবিটা অন করবা, K1 চাবি অন করবে। K1 চাবি যদি অন করো, K2 চাবিটা অফ, K2 অফ, K1 অন, K2 অফ। তো K1 যদি অন হয় তার মানে এখানে কানেকশন দিয়ে দিছো, এখানে কানেকশন দিয়ে দিছো মানে কি, এখন তোমার এখন E2 টা তোমার সার্কিটে নাই, কারণ E2 টা তো এখানে তোমার হচ্ছে কানেকশন খুলে দেওয়া আছে, চাবি বন্ধ, তার মানে ওটা বাদ। এটাকে তুমি মনে করো এটা নাই আমাদের, নর্মালি এরকম ভাবে আছে, এটাই সার্কিট, কারণ ওটার সাথে চাবিটা বন্ধ করে দিই নাই। তো এখন যদি সেটাই হয়, তা এরপর তুমি জকিটা, K1 চাবিটা বন্ধ করে তুমি জকিটা নড়াচ্ছ, নড়ায় নড়ায় তুমি দেখলা যে একটা পয়েন্টে তুমি পাইছো হচ্ছে জি এর মানে মানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে। তাহলে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে ওখানে নাল পয়েন্ট। ওটা যদি নাল পয়েন্ট হয়, তো ধরে নিলাম যে আমি আহ মানে ওটা সরাইতে সরাইতে এইখানে L1 দূরত্বে ওই কারেন্টটা জিরো পাইছি।
তাহলে এটার জন্য আমরা এর আগের সূত্রটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? ই ইকুয়াল টু ভি ভাগ, আচ্ছা এটা বড় হাতের এলই ধরো, ভি ভাগ এল ইন্টু এল ওয়ান। ই ওয়ান ইকুয়াল টু এটা লেখা যায় কিনা বলো তো? বলো, এটা লিখতে পারি কিনা? লিখতে পারি অবশ্যই। এইটা তোমার সার্কিটে নাই, ঠিক আছে, কারণ এটা কি, এটা তো কি বলে তোমার, আমি অফ করে রাখছি চাবিটা, তাহলে এটা তো সার্কিটেই থাকবে। বুঝতে পারছো কি? ওকে, তাহলে সেম এইটাতে কেন এই ই ওয়ান ইকুয়াল টু ভি বাই এল ইন্টু এল ওয়ান হলো? আগের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটাই, যে কি, যে যদি এখানে যদি যেখানে আমি কারেন্টটা মানে এল ওয়ান দূরত্বে আমি জি এর উপর দিয়ে কোনো কারেন্ট পাচ্ছি, কারেন্ট না গেলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না আর ওয়ান এর উপর দিয়ে, ফলে এখানে যদি জিরো ভোল্টেজ হয়, এখানে যেটা জিরো ভোল্টেজ ছিল, আর এখানে হবে ই ওয়ান ভোল্টেজ, এই ই ওয়ান ভোল্টেজটা পুরো তার জুড়ে থাকবে, এবং এখানে হবে ই ওয়ান। তাহলে এতটুকুর মধ্যে ভোল্টেজটা আমরা কিভাবে মেজার করি? এই সূত্র দিয়ে মেজার করি। তো এটাই হবে ব্যাখ্যাটা। ওকে, এটা গেল। এখন হচ্ছে ধরে নাও আমি উল্টা কাজ করব। এইবার এবার হবে কি, কে টু টা অন, কে সরি আমি কে কে লিখলাম, কে টু টা অন এবং কে ওয়ান টা অফ। কে ওয়ান টা যদি অফ হয়, কে ওয়ান টা যদি অফ হয়, তাহলে কে ওয়ান টা আর সার্কিটে নাই আমার, কে ওয়ান টা তো অফ, এটা বাদ। কে টু টাকে অন করে দিছি, কে টু টাকে অন করে দিছি। তার মানে এবার তোমার সার্কিটটা হচ্ছে এইটা, এতটুকু। এটা বাদ, এটা নাই কারণ এটা অফ, ওটার কানেকশন নাই এটা। তো এখন এটা যদি হয় সেম ভাবে, এটার জন্য আমরা একটা নাল পয়েন্ট পাবো, এবং সেম নাল পয়েন্ট পাবো না, মানে সেম শূন্য বিন্দুটা পাবো না। এল ওয়ান, ই ওয়ান এর জন্য আমরা এল ওয়ান এ গ্যালভানোমিটারে কারেন্ট জিরো পাইছি, ই টুর জন্য অবশ্যই অন্য একটা জায়গায় পাবো। তো অন্য একটা জায়গা ধরে নিলাম, হচ্ছে আমাদের অন্য জায়গাটা কোনটা? অন্য একটা জায়গা ধরে নাও, সেটা হচ্ছে এই সেম এটা। অন্য একটা জায়গা ধরলাম যে এইটা, ই টুর জন্য আমরা এইখানে এল টু তে যাই, গ্যালভানোমিটারে কারেন্ট শূন্য পাইছি। তাহলে এখানে কি লেখা যায়? ই টু ইজ ইকুয়াল টু ভি ভাগ এল, ভি ভাগ এল ইন্টু এল টু। ই টু এর ভ্যালু এটা হবে, তাই না? তাহলে আমরা এল ওয়ান আর এল টু তো বের করতেই পারবো, ইয়া দেখি, মানে ওই যে সেট আপ দেখে বের করতে পারবো। এখন আমরা যদি উপরেরটা আর নিচেরটা ভাগ দিয়ে দিই, ই ওয়ান ভাগ ই টু হবে কি, ভিএল বাই ভি বাই এল এর কাটা যাবে, তাহলে থাকবে এল ওয়ান ভাগ এল টু। তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো, সূত্র, ফর্মুলা। কি কি বের করার ফর্মুলা? যেটা সেলের ইএমএফ কম্পেয়ার করার ফর্মুলা পোটেনশিওমিটার। এল ওয়ানটা কি, এল ওয়ান এর পরিচয় হলো যখন আমি ই ওয়ান ই ওয়ান এর ভোল্টেজটা নির্ণয় করতেছিলাম, তখন যেটা রিডিং পাইছি সেটা। আর এল টু এর ভ্যালুটা কি, যখন আমি ওই ইয়ার রিডিংটা বের করতেছিলাম, এই যে কি বলে, দ্বিতীয় সেলটার রিডিংটা বের করতেছিলাম সেটা। এটা আসলে তুমি এমনিও চিন্তা করতে পারতা, যে দেখো আমরা যে মেইন সূত্রটা পড়ছি সেটা ছিল এরকম, ইকুয়াল টু ভি ভাগ এল ইন্টু এল। তো ভি বাই এলটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে ই সমানুপাতিক কি হচ্ছে, এল, তাই না? তাহলে এটা সমানুপাতিক সম্পর্কটা তো দেখতে এরকমই হবে। বুঝছো? সমানুপাতিক চিহ্নটা এরকমই হবে না? সমানুপাতিক সম্পর্কটা এরকমই হবে না? এরকমই হওয়ার কথা। তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড ফর্মুলা পোটেনশিওমিটার থেকে, ই ওয়ান বাই ই টু হবে ইজ ইকুয়াল টু এল ওয়ান বাই এ টু। তো এটা নিয়ে একটা ম্যাথ দেখো। বুঝতে পারছো কি যেটা বলা হয়েছে? একটি পোটেনশিওমিটার দ্বারা দুটি বিদ্যুৎ কোষের তড়িৎ বিদ্যুৎ চালক শক্তি পরীক্ষাকালে প্রথম এবং দ্বিতীয় কোষের জন্য সাম্যবিন্দু দূরত্ব যথাক্রমে এত এবং এত। তৃতীয় কোষের বিদ্যুৎ চালক শক্তি এত হলে প্রথম কোষের বিদ্যুৎ চালক শক্তি কত হবে? ঠিক আছে, একদম আমাদের যে সূত্রটা আমরা পড়লাম ওইটা দিয়ে অঙ্কটা দিছি।
যে দুটি কোষের বিদ্যুৎ চালক শক্তি পরীক্ষা করলে প্রথম এবং দ্বিতীয় কোষের সাম্যবিন্দু দূরত্ব বলে দিচ্ছে একটা 5 একটা 60। তাহলে E1 বা E2 আমি যদি লিখি, আমাকে E1 E2 টা দেওয়া আছে, E1 টা বের করতে হবে। এটা হবে L1 বাই L2। তাহলে দেখো E1 এর ভ্যালুটা বের করবো, E1 থাকুক, E2 এর ভ্যালুটা বলে দিছে কত, 1.24। আর L1 টা কি হবে বলে দিছে, প্রথমটার জন্য হচ্ছে 5 মিটার, দ্বিতীয়টার জন্য সমবিন্দু হচ্ছে 4 মিটার, তাহলে এটা 5/4। তো এখান থেকে তুমি E1 টা বের করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কথাবার্তা। এরপরে দুইটা কোষ হয়ে গেল। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, আমরা যদি কোষের অভ্যন্তরীণ রোধটা নির্ণয় করতে চাই। ও আরেকটা জিনিস দেখো, এটা সেট আপটা দেখো, এটা সেট আপটা তো আমরা এইরকম দেখলাম, এরকম, এই যে এটা। তো আমরা যদি আসলটা দিয়ে সেট আপটা দেখি, এই যে বইয়ের মধ্যে আছে আমাদের, এইখানে আছে, মানে বইয়ে এই সার্কিটটা আছে, দেখে আবার অবাক হয়ে যায় না। এইটা স্যার। আচ্ছা, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এখন তো বুঝছো নাকি? এখন তো কি বোঝা গেছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, যাই হোক, এই দেখো সার্কিট এটা আমাদের। তো এখানে অনেক কিছুই জিনিস এক্সট্রা ইনক্লুড করা আছে। তো আমরা ওই জিনিসগুলোকে যদি সিম্পল হিসেবে চিন্তা করি, সেটা হচ্ছে এরকম। এই যে দেখো, এটা প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। তো এই প্লাস প্রান্ত থেকে এই যে আহ, এই যে 3, হ্যাঁ, প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তো তোমার যে ইয়াগুলা, মানে যেগুলো অজানা যেগুলো আছে, E1 আর E2, ওই দেখো এই দুটো পোলারিটি কিন্তু সেম। তুমি যদি চিন্তা করো যে এটা প্লাসের সাথে এটা প্লাস লাগাইছে, এটা প্লাসের সাথে এটা প্লাস আছে। তুমি যদি আমাদের সেট আপটা দেখো, তাই ছিল, দেখো এটা প্লাসের সাথে এটা প্লাসই আসছে, এটা নেগেটিভের সাথে নেগেটিভ, অর্থাৎ এই পোলারিটিটা মেনটেন করতে হবে। এই দুটো আমি একসাথে রাখে দিই, তাহলে হয়তো বুঝতে হবে কিভাবে করছে ওরা। এমনি দিছে, একটু ওদেরটা একটু আলাদা। যাই হোক, এই দুটো একসাথে কম্পেয়ার করলে বুঝতে পারবা। তো ওরা এখানে কি করছে, ওই যে এই যে তার গুলা যে আছে আমাদের, যে ভোল্ট, সরি, যে অজানা জিনিসগুলো ওইগুলো এই দিকে লাগাইছে। ও সরি সরি, হ্যাঁ, এই প্লাস এর সাথে লাগাইতে পারো, জাস্ট তোমার পোলারিটিটা সেম রাখলে হলো। মানে যার সাথে পজিটিভ এর সাথে পজিটিভ, নেগেটিভ এর সাথে নেগেটিভ থাকবে, সে লাগাইছে। এই দুইটা চাবি, এটা গ্যালভানোমিটার, এটা তোমার জকি। এখানে একটা রেজিস্ট্যান্স ওরা ধরে নিছে যে গ্যালভানোমিটারের প্রতি একটা রেজিস্ট্যান্স আছে। তো এই জকিটা, এইটা হচ্ছে তোমার তারটা, এটাকে এইভাবে প্রকাশ করছে। এই তারটার উপরে এই জকিটা বসানো হবে। তো একবার এম বিন্দুতে তোমার হচ্ছে এখানে ইয়া পাবে, নাল পয়েন্ট পাবে, আর একবার এন বিন্দুতে নাল পয়েন্ট পাবে। এ থেকে ডি হচ্ছে ওই তার, এই যে এতটুকু হলো তার। ঠিক আছে? একবার এম বিন্দুর জন্য ধরে নাও E1 এর জন্য এম বিন্দুতে নাল পয়েন্ট পেলো, আর E2 এর জন্য এন বিন্দুতে নাল পয়েন্ট পাইলো। তো সেটা ওরা মেজার করবে L1 L2 দিয়ে। আর এদিকে হচ্ছে তোমার ওই আহ, এই তার, এটার সাথে এখানে এই ভ্যারিয়েবল একটা রেজিস্ট্যান্স রাখছে। তো ধরে নাও এই রেজিস্ট্যান্সটা নাই, আমাদের নর্মাল সেটআপটা এরকম। তো এরকম যদি করো তাহলে এই জিনিসটা হতে পারে, মানে এরকম ব্যাপার। বুঝতে পারছো কি? মানে এই এই সার্কিটটা বুঝতে পারছো? আমি তোমাকে একটা ম্যাথ দিব আজকে। মানে তুমি চিন্তা করো, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে, ধরো না আমি যদি এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিই, ধরো আর, তাহলে কিন্তু জিনিসগুলো একটু আলাদা হবে, নর্মাল হবে না। বুঝতে পারছো? এখানে যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়, তাহলে কিন্তু ওই সূত্রগুলো একটা, মানে ওই সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমি একটা আর দিই, তো আমি এখানে আরটা দিই নেই,
কারণ অত কঠিন আসবে না, কারণ এটা একটা প্র্যাকটিক্যালের জিনিসপত্র, এইটা যত সিম্পল রাখবে ততই সিম্পল রেখে অঙ্কটা আসবে। সর্বোচ্চ একটা এমসিকিউর জন্য ম্যাথটা আসতে পারে বা ক্ষতে আসতে পারে ব্যাখ্যা করার জন্য। তো এই জন্য এখানে আমি এই জিনিসটা তো কমপ্লেক্স করতেছি না, অত ডিটেলস এর দরকার নাই আমাদের পড়ার। তো ধরে নাও এখানে যদি একটা আর দেয়, তাহলে হচ্ছে জিনিসটা একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হচ্ছে এই জায়গায় হবে যে, দেখো, তখন আর এখানে যদি একটা এক্সটার্নাল আর দিয়ে দাও, তখন এই যে তোমার তারটা আছে, এই তারটার উপর দিয়ে ভোল্টেজ ড্রপ আর ভি হবে না, ভোল্টেজ ড্রপ কিন্তু কম হয়ে যাবে। কিভাবে? ধরে নাও এটা যদি জিরো হয় আর এটা যদি ভি হয়, তো এখানে তো একটা কারেন্ট যাবে। কারেন্ট গেলে এই আর এর উপর দিয়ে একটা ড্রপ হবে না? ধরে নাও এখান দিয়ে আই কারেন্ট যদি যায়, ধরো, তাহলে এই আই আর এর উপর দিয়ে একটা ড্রপ হবে না? সেটা কত? আই আর ড্রপ হবে। তো এখানে কি ভি, এইখানে যখন তুমি আসবা এখানে কি ভি থাকবে? ভি থাকবে না, এখানে ওই ড্রপটা আসবে, মাইনাস আই আর। তো এখানে যখন ড্রপটা আসবে তখন এইখানে তোমার ভোল্টেজটা হবে ভি মাইনাস আই আর, এখানে ভোল্টেজটা হবে তোমার জিরো। তখন তোমার তারের উপর দিয়ে যে ড্রপটা হবে সেটা হবে ভি মাইনাস আই আর ড্রপ। ঠিক আছে? আমরা যেটাকে ভি ড্রপ ধরতেছিলাম সেখানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে ভি মাইনাস আই আর, যতটুকু ড্রপ হবে। ওকে? তো এইটা আর কি। ওখানে যদি একটা এক্সটার্নাল রোধ দিয়ে দিই, তো অত কমপ্লেক্সে আমি যাচ্ছি না। এটা আর কি ব্যাপার। এরপরে লাস্ট যেটা, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কি, ওটা বের করবো। রেজিস্ট্যান্স মানটা কি এ আছে না ই আছে? মনে নাই, আচ্ছা ই দিলাম, ভুল হয়ে গেলে ঠিক করে নিও। এ আছে বোধহয় না? রেজিস্ট্যান্স, হ্যাঁ এ আছে, রেজিস্ট্যান্স। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পোটেনশিওমিটার দিয়ে বের করতে পারি কোন একটা কোষের। সেটা কিভাবে বের করতে পারি? সেম সেট আপ, এরকম একটা নিবা, নিয়া এখানে তুমি সোর্সটা দিবা, এখানে তোমার ওই যেটা লাগে, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছ সেটা দিয়ে দিবা, এখানে ওই চকিটা থাকবে, এখানে ধরে ঘোরাবা এরকম। আর এটা হচ্ছে তোমার ওই তারটা, এটা হচ্ছে তোমার তারটা এখানে। এখন এখানে এক্সট্রা করে যে এটা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা কাজ, এইখান থেকে এখানে একটা বড় আর লাগাই দিতে হবে। এইটা এক্সট্রা ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি বের করতে চাও, তাহলে এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে ই। এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি বের করতে যাও, তাহলে তোমাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই বড় আরটা দিতে হবে। ঠিক আছে? এই বড় আরটা যদি দাও, তাহলে তাই তবে তুমি এই সেট আপে তোমাকে কানেকশনটা দিতে হবে আর কি। যে ওই এই দুইটার অ্যাক্রসে তোমাকে আরেকটা রোধ দিতে হবে, টার্মিনাল রোধ যেটা আছে সেটা দিতে হবে। এখন আমি এখানে সূত্রটা ডিরেক্ট লিখে দিব, সূত্রটা প্রতিপাদন আমি দেখাবো, প্রতিপাদন দেখাতে হবে না। সূত্রটা হচ্ছে এরকম, আর বের করতে চাচ্ছি আর L1 বাই L2 মাইনাস, এই সূত্র দিয়ে তুমি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করতে পারবে। ঠিক আছে? আর স্মল আর ইন্টু আর L1 বাই L2 মাইনাস ওয়ান। এই L1 এর পরিচয় কি, L2 এর পরিচয় কি? বড় হাতে আর তো আমি তোমাকে বললাম যে ওই যে কোষটার অ্যাক্রসে যেই অজানা কোষটা রাখতে যাচ্ছ সেটার অ্যাক্রসে বড় একটা আর তোমার যেটা দিবা সেটা। আর L1 টা কি থাকে? L1 এর পরিচয় কি, L2 এর পরিচয় কি, এটা আমাকে জানতে হবে। L1 হচ্ছে আর সংযোগ দেওয়ার, তাহলে আমরা যদি এরকম, হ্যাঁ এটাই, আর সংযোগ দেওয়ার আগে, এটা হচ্ছে আর সংযোগ দেওয়ার পরে।
কে যে চাবিটা দেখতেছো, এই কে চাবিটা যখন অফ, তখন আর কে সংযোগ দেওয়া হয়নি, তখন তুমি একটা নাল পয়েন্ট পাবা, সেটা হচ্ছে L1। গ্যালভানোমিটারের উপর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর সংযোগ দিবা, তখন আর সেম নাল পয়েন্ট পাবা না, কারণ তোমার সার্কিটে তুমি চেঞ্জ করছো। তখন আরেকটা তুমি সংযোগ দিবা, সংযোগ পাবা, সেটা হচ্ছে L2। তো এই দুটো জিনিস তুমি যদি জানো, L1 এন্ড L2, তুমি বের করবে, এতটুকুই তোমার কাজ থাকবে ইয়া ল্যাবে। এরপর তুমি এই সূত্রটা যেটা দিছি সেটা দিয়ে তুমি ম্যাথটা করে ফেলতে পারো। তো এটা প্রতিপাদনটা একটু বড়, এই জন্য দিচ্ছি না, দরকারও নাই, এই জন্যই সংযোগটা আর এই সূত্রটা জানলে হলো। ম্যাথটা দেখো। হুম, আর কি? একটা পটেনশিও মিটারে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে একটি বিদ্যুৎ কোষের জন্য এততে আমরা নিষ্পন্দ বিন্দু পাইছি। এটা হচ্ছে এল এর ভ্যালু দিয়ে দিছে। Okay? মানে জাস্ট তোমার বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে একটা বিদ্যুৎ কোষের জন্য এত আছে হলো। কোষের দুই প্রান্তের সাথে একটা এত মানে রোধ সংযুক্ত করলে 5 মিটারে নিষ্পত্তি বিন্দুটা পাওয়া যায়। মানে প্রথমে যেটা পাইছিল ওটা, ওখানে তখন কোষের দুই প্রান্তে কোনো আর্চ ছিল না, জাস্ট কোষটাই দেওয়া হয়েছিল। তো তখন পাইছিল, তার মানে এইটা হচ্ছে আমাদের L1। আর দুই প্রান্তে এই যে বলছে কোষের দুই প্রান্তে, মানে যেটা তুমি বের করতে চাচ্ছ যে কোষটা, সেটার দুই প্রান্তে ওই যে বড় একটা আর দিছি, সেট আপটা খেয়াল করো। ওখানে দেওয়ার পর এটা পাইলো L2, এটা হবে তাহলে L2 পরের যে নিষ্পন্দ বিন্দু, এটা L2। অভ্যন্তরীণ রোধ আর কত, আর কত হবে এখানে, সূত্রটা কি, আর ইন্টু L1/L2 - 1। তাহলে আর এর ভ্যালু এখানে 10, L1 এর ভ্যালু এখানে 6, L2 এর ভ্যালু 5 -1। তাহলে এটা উত্তর আসবে। দেখো বুঝতে পারছো কি? পারবা? এরকম টাইপের যদি আসে, এটাই আসবে, এরকম টাইপের ম্যাথই আসবে। তাহলে তিনটা সূত্র হলো, এই তিনটা সূত্র মাথায় রাখবা খালি, ওকে। আর বই থেকে একটু এই জিনিসটা আরেকবার রিডিং করে নিবা। আমি তো বললাম কিভাবে কি হয়, তুমি যদি আরেকবার রিডিং করে নাও তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে। এই আর কি। এরপরে আমাদের মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি শেষ। আরেকটা যেটা, যে একটা তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুই পড়ছি, অনেক মানে বাইরের জিনিসও পড়ছি, সেটা ঠিক আছে। কিন্তু তোমার হচ্ছে তুমি যদি এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো দেখো, বা তোমার বোর্ড প্রশ্নগুলো দেখো, সেখানে দেখবা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে সবচেয়ে বেশি যে ম্যাথ গুলো আসে সেটা কিসে জানো? বিদ্যুৎ বিলের অঙ্ক। মানে এরকম আসলে সত্যি কথা, তোমার ওই যে টপিকটা সবচেয়ে ইগনোর থাকে, I²RT, পাওয়ার বের করা, ক্ষমতা বের করা, বা বিদ্যুৎ বিলের যে ম্যাথ গুলা, সেগুলো সবচেয়ে বেশি আসে ম্যাথে। তো সেগুলো তুমি করবা কি? তুমি করবা, তুমি হচ্ছে তুল্যরোধ বের করো, ঠিক আছে, তুমি হচ্ছে কেসিএল করো, কেভিএল করো, ঠিক আছে, এগুলো করো, সমস্যা নাই, কিন্তু এই বিদ্যুৎ বিলের অঙ্কগুলো তোমাকে করতে হবে। তুমি ইসাক স্যারের বইয়ে তুমি দেখবা যে বিদ্যুৎ বিল দিয়ে অনেক ম্যাথ আছে। তো আমি শিওর তোমার পারার কথা ম্যাথ গুলা, কারণ ইজি আছে। আমি দু একটা দেখাই দিচ্ছি ম্যাথ। তারপর তাও তুমি বিদ্যুৎ বিলের ম্যাথ গুলো করো। মানে ওই যে টাকা হিসাব করে না, যে কত ইউনিট, মানে যে 9-10-এ যেগুলো করে আসছো আর কি। 9-10-এ ছিল না এরকম ম্যাথ, যে এত ইউনিট খরচ, 4টা বাল্ব জ্বলাইছে, 2টা ফ্যান জ্বলাইছে, আর প্রতিটার মধ্যে পাওয়ার কনজাম্পশন এত হচ্ছে, রোধ হচ্ছে এত, I²RT দিয়ে তুমি বিদ্যুৎ বিলটা হিসাব করতে পারো না, এরকম আর কি। আচ্ছা আমি কয়েকটা দেখাই দিচ্ছি। তো ওই ম্যাথ গুলো আসে, তো ওগুলো করার চেষ্টা করবো। ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিছি আরেক, বলে দিলাম ইভেন কি এগুলো অ্যাডমিশন আছে, বিদ্যুৎ বিলের অঙ্ক, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে বিদ্যুৎ বিলের অঙ্ক আছে। ওকে, আমার সময় প্র্যাকটিসে করা হয় না, তখন এগুলো ইয়া আছে। তো এটা প্র্যাকটিসের মতো, সব আগের গুলো।
দেখো, আমি সিম্পলি লিখে দিচ্ছি জিনিসটা। প্রথমে আমি থিওরি গুলো লিখে দিচ্ছি, তারপরে আমি কয়েকটা ম্যাথ দিব, তোমরা বলবো আমাকে ম্যাথ গুলো কিভাবে করতে। সূত্র তুমি যেটা ইউজ করবে, তোমাকে কি লাগে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য? শক্তি, কতটুকু শক্তি সেটা দিয়ে আমরা হিসাব করি। তো শক্তি বের করার ফর্মুলাটা আগে বের করো। ডাব্লু ইস এনার্জি, শক্তি আর কি ধরো, বা কাজ। সেটা কি? I² RT V² / R ইন্টু টি। আর কি আছে? পি ইন্টু টি। এই সূত্রগুলো পরিচিত না আগে থেকে? পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আহ, বৈদ্যুতিক শক্তি। আর এই আইটা কি? যে রোধটা, মানে যে রোধটা, ধরে নাও এটা বাল্ব হতে পারে, এটা হচ্ছে তোমার কোনো একটা ফ্যান হতে পারে, যে কোনো একটা মানে ইলেকট্রিক্যাল এলিমেন্ট হতে পারে, সেটা রোধ। আর সেটা দিয়ে যে কারেন্টটা যাবে সেটা চাই, সেটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি, সেটার যে পাওয়ারটা সেটা হচ্ছে পি, বা পাওয়ার কনজাম্পশন। সেটা যতক্ষণ ধরে সেটা করবে সেটা হচ্ছে টি। ঠিক আছে, এই সূত্র লাগবে। আর আরেকটা সূত্র আমরা পড়ে থাকি, এটা হচ্ছে এরকম ছিল, দেখো। এখন দেখো, শক্তির একক কি? বলো, শক্তির একক কি? জুল। জুল, রাইট। শক্তির একক হচ্ছে জুল। ওকে। আর আমরা এটাকে এটাও লিখতে পারি না, যে ওয়াট, এই যে পিটি থেকে আসতেছে, পি এর পাওয়ারের একক হচ্ছে ওয়াট। হ্যাঁ, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ওয়াট সেকেন্ডও বলা যায়, তাই না? ওয়াট সেকেন্ডও তো বলতে পারি। এটাও কিন্তু শক্তি। ওয়াটটা হচ্ছে পাওয়ার, আর ওয়াট সেকেন্ড যখন বলতেছি এটা কিন্তু শক্তি। ঠিক আছে, ওই যে পিটি থেকে। তো এখন আমরা যখন এই বিদ্যুৎ বিল হিসাব করব, তখন আমাদের যে শক্তিটা আছে সেটাকে আমাকে ওয়াট সেকেন্ড এই এককে না, আমরা যেটা করি ওয়াট আওয়ার এই এককে নিয়ে, কিলোওয়াট আওয়ার এই এককে নিয়ে কাজ করি, তাই না? তোমাদের মনে আছে কিনা, যে আমি যখন শুধু পিটি নিব, আমি যখন পি ইন্টু টি করবো, তখন এটা ওয়াট সেকেন্ড পাবো। তো আমি হিসাবটা করব কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াট আওয়ারে। ঠিক আছে, তো কিলোওয়াট আওয়ারে যদি করি জিনিসটা, তাহলে কি করে? সূত্রটা এরকম ছিল না? দেখো তো, ই ভাগ 1000 কিলোওয়াট আওয়ার, এটা ছিল কিনা দেখো। ওই ওয়াটটাকে, হ্যাঁ, আর ওই সময়টা আমি আওয়ারে নিছি, সেকেন্ড এখানে টি এর জায়গায় আমি সেকেন্ডটা নিছি ইয়াতে, মানে এইটা সূত্র আমাকে ইউজ করতে হবে। এটা সূত্র যদি ইউজ করি, তাহলে হচ্ছে আমার ডিরেক্ট কিলোওয়াট আওয়ারে জিনিসটা চলে আসবে। সময়টা নিতে হবে আওয়ারে, আর পাওয়ারটা নিতে হবে কিলোওয়াটে, তাহলে কিলোওয়াট আওয়ারে জিনিসটা চলে আসবে। ওকে, এটা গেল। অর্থাৎ পি এর ভ্যালুটা তুমি যা আছে সেটাই পাওয়ার, ধরে নাও তুমি পাইছো, মানে পাওয়ারটা তুমি কোথা থেকে হিসাব করবে? I²R এটা দিয়ে না? আমি ধরো আরো কয়েকটা সূত্র এখানে লিখে দিই। I²R ইন্টু টি ভাগ 1000 কিলোওয়াট আওয়ার। তারপর কি হতে পারে? V²/R ইন্টু টি ভাগ 1000। এটা লেখা যায় না, পাশাপাশি। এই এই সূত্রগুলো ইউজ করে তুমি শক্তিটা মেজার করবা। শক্তিটা মেজার করবা এই সূত্রগুলো ইউজ করে। ঠিক আছে, দেখো, তুমি যখন I²R করবা, V²/R করবা, বা পিটা নিবা, শুধু তুমি ওয়াটে নিবা। তো সেটাকে কিলোওয়াটে নেওয়ার জন্য আমি 1000 দিয়ে গুণ করছি, সূত্রের মধ্যে সেটা আছে। আর এই টিটা নিবা কিসে বলো? টিটা নিব ঘন্টায়। এটা খেয়াল রাখবা, টিটা নিতে হবে কি
ঘন্টায়। টি নিতে হবে ঘন্টায়। তো ধরো তোমাকে যদি বলে একটা বাল্ব, এই বাল্বের উপর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। বাল্বের রোধ হচ্ছে 2 ওহম। কতক্ষণ ধরে এই বাল্বটা জ্বলছে? বাল্ব যদি আমি নিই, লাইট কতক্ষণ ধরে চলছে? আমি বললাম যে 5 সেকেন্ড ধরে চলছে। তো তুমি আমাকে বলো তো এটা ডাব্লুটা বের করে দাও এই এককে, কিলোওয়াট আওয়ারে। কি করবা? পি এর জায়গায় কোন সূত্রটা ইউজ করবা বলো তো আমাকে? আই স্কোয়ার আর, হ্যাঁ, আচ্ছা। আই স্কোয়ার, আই এর ভ্যালু 5 স্কোয়ার, আর এর ভ্যালু কত? 2, ডিভাইডেড বাই 1000, ডিভাইডেড 1000। আর টি এর ভ্যালুটা এখানে কত নিবা তুমি? 5 সেকেন্ড আওয়ারে নিতে হবে। তো আওয়ারে নিতে গেলে এটাকে কি করা যেতে পারে? কিভাবে আওয়ারে নিব সেকেন্ডটাকে? 5 সেকেন্ডকে আওয়ারে কিভাবে নেওয়া যায়? গুণ না ভাগ? আওয়ারে নিচ্ছ, গুণ না ভাগ? বলো, চিন্তা করে বলো। তোমাকে বলিনি। কি করবো রাইসা? 3600 সেকেন্ড সমান 1 আওয়ার। 1 সেকেন্ড সমান 1 ভাগ 36 আওয়ার। 5 সেকেন্ড সমান 5 × 36 ভাগ করো, এটা আসবে কিলোওয়াট। ওকে। অবশ্যই এটা আরেকটা সোজা উপায় আছে। তুমি যদি এই সূত্র ইউজ করতে না চাও, তুমি যদি নর্মালি এই সূত্রটা ইউজ করো, এইগুলো সূত্র ইউজ করো, এইগুলো সূত্র ইউজ করলে তোমার এককটা যেটা আসবে সেটা আসবে কিসে? শক্তির যে এককটা সেটাতে। অর্থাৎ তুমি সময়কে টি সেকেন্ডে নিছো, টি কে ওয়াটে নিছো, ভি কে ভোল্টেজে, ভি কে ভোল্টে নিছো, আই কে অ্যাম্পিয়ারে নিছো, নিয়ে তুমি জুলে বের করবা শক্তিটাকে। এখন জুল থেকে কিলোওয়াট আওয়ারে যাওয়ার জন্য কি জানি একটা সূত্র আছে, 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল জানি? এটাই অন্য কত জুল? ভুলে গেছো? আচ্ছা, এটা এটা কি তোমার ইয়ার কাজ ক্ষমতা শক্তি করার সময় করো নাই? 3.6 × 10⁶ জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 × 10⁶ জুল। তাহলে তুমি এইটাও ইউজ করতে পারো কনভার্সনের জন্য। তুমি সবকিছু জুলে করলা, কইরা তুমি জাস্ট কি করলা, আহ, এইটাকে কনভার্ট করে দিলা যে 1 কিলোওয়াট সমান এত জুল যদি হয়, তাহলে তুমি সবকিছু যেহেতু জুলে পাইছো, তাহলে 1 জুল সমান কত কিলোওয়াট আওয়ার হয় সেটা দিয়ে করলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার এখানে এটা যদি 1 কিলোওয়াট আওয়ার সমান এত জুল হয়, তাহলে 1 জুল সমান কত কিলোওয়াট আওয়ার হবে দেখো তো, ভাগ করে তো, 1 ডিভাইডেড বাই এটা কত আসে? আপনার ক্যালকুলেটর নাই? তোমরা করো। হ্যাঁ বলো, কত আসছে? এটাও ইউজ করতে পারো। তা এখন আমি তো বলবো না এটা ইউজ করতে, কারণ এটা তুমি আলাদা করে এখন মনে রাখবা, এটা লেন্দি হয়ে যায়। তুমি এটা মনে রাখো, এটা করো তুমি। এই পিটি ভাগ 1000, আই স্কোয়ার আর টি ভাগ 1000, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ভাগ 1000। জাস্ট খেয়াল রাখবা যে তুমি এখানে টিটা ঘন্টায় বসাচ্ছ, ব্যাস। তোমার একবারই তোমার এটা বের হবে। কারণ কিলোওয়াট আওয়ার কেন নিচ্ছি? কারণ কিলোওয়াট আওয়ার দিয়ে আমাদের হিসাবটা হয় বিদ্যুৎ বিলের, তাই না? এই কিলোওয়াট আওয়ারটাকে আমরা কি বলেছি? 1 ইউনিট।
হ্যাঁ, তো এটা -7 হবে। আচ্ছা, ওকে। তো এটা চিনি না, 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, বা এটা আমরা বলি কি 1 BOT, 1 বোট অফ ইউনিট বলা হয়। বোট অফ ইউনিট বোধ হয়, হ্যাঁ। তাহলে যদি এইটা হচ্ছে আমাদের 3.6। ওকে। তো 1 কিলোওয়াট আওয়ার, 1 ইউনিট, 1 বোট, এই এত জুল, এগুলো সব শক্তির একক। তো আমাদের হিসাবটা কিলোওয়াট আওয়ারে নিতে হবে, কারণ আমাদের যে হিসাবটা হয় বিদ্যুৎ বিলের, সেটা সব হয় ইউনিটে, যে কত ইউনিট টোটাল হয়েছে। মানে ধরুন একটা বাসা বাড়িতে টোটাল কত ইউনিট আমার খরচ হয়েছে, শক্তিটা আমরা ওই এককে নিই। তো ধরুন 50 ইউনিট, তাহলে আমরা ওই প্রতি ইউনিটের কারেসপন্ডিং কত টাকা লাগতেছে, 5 টাকা না 10 টাকা না 8 টাকা, সেই হিসাবে আমরা জিনিসটাকে নিই, তাই না? তোমরা দেখবা যে বিদ্যুতের বিলগুলো কাগজে প্রায় লেখা থাকে, শেষে লেখা থাকে যে 50 ইউনিট পার হলে প্রতি ইউনিটের দাম 7 টাকা। 100 ইউনিট পার হলে প্রতি ইউনিটের দাম তখন আরো বাড়ে যায় 8 টাকা করে। মানে এভাবে একটা রিডিং থাকে আর কি। তো এরকম আর কি। তো ইউনিটটা সব, যেহেতু বিল হিসাব হবে ইউনিটে, তাহলে আমরা ইউনিটে নিব। তাহলে আমাদের কাজ কি, সার্কিট থেকে টোটাল পাওয়ার কনজাম সরি টোটাল শক্তি কত হলো সেটা বের করা, কত ইউনিট। এরপর যেইটায় যতটুকু ইউনিটের মূল্য ধারণ করে রাখছে, যে প্রতি ইউনিট হচ্ছে এত টাকা, ওটা দিয়ে গুণ করে দেবো, কাজ শেষ। ওকে, এটাই হচ্ছে কাজ। না কিছু না, সহজ, সবকিছু সহজ। এটাই, জাস্ট ইউনিটটা হিসাব করতে পারলে হলো ভালো মতো। আরেকটা জিনিস হিসাব করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে কোন মাসের কথা বলছে, এপ্রিল মাস না মে মাস নাকি জুন মাস, আর যেটাই আর কি। আমাদের মাসগুলো তো সব এক সমান সমান হয় না। আগস্ট মাস কত 31 দিনে বোধহয়, তাই না? আগস্ট মাস 31 দিনে, আবার জুন মাস 30 দিনে। তো তোমাকে যদি বলে আগস্ট মাস, তাহলে তুমি 31 দিয়ে গুণ করবা। আবার তোমাকে যদি জুন মাস বলে, তাই কিন্তু তুমি 30 দিয়ে গুণ করবা। এই জিনিসটা খেয়াল রাখবা। তো এগুলো তো তুমি 19-এ শিখে আসছো, এই জন্য আসলে জিনিসগুলো কি বলার। তো এখন কয়েকটা অঙ্ক করো। হ্যাঁ, আছে তো অবশ্যই। ওটা আবার কি, ওটা তো সোজা। তুমি তাপগতিবিদ্যা তো পড়ে আসছো, তাপগতিবিদ্যা যদি পড়ে আসো তাহলে এটা ম্যাথ পারবা। আচ্ছা, ওরকম একটা ম্যাথ আমি করাই দিব, সমস্যা নেই। এটা ম্যাথ আগে করো। বুয়েটে 12-13 সালে আসছে একটা বিল, বৈদ্যুতিক বিলের অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আসছে, এখানে কিছু টুইস্ট থাকা উচিত, যাই হোক, দেখি কি হয়। বিদ্যুতের ব্যবহার কমানোর লক্ষ্যে একটা সাধারণ এত সিএসএল বাতিকে এত WCFL বাতি দিয়ে বদলানো হলো। আচ্ছা, বাল্ব দুটির মূল্য এত এবং এত, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এত হলে 1 বছরের মধ্যে বাল্বটি বদলানোর খরচ উঠাতে প্রতিদিন গড়ে কত ঘন্টা সিএফএল বাল্বটিকে জ্বালাতে হবে। আচ্ছা, ইনিশিয়াল লেভেলে একটু বেশি কঠিন অঙ্ক হয়ে গেছে, বললো সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি একটা তোমাদের কি লাস্ট দিনে আমি কোনো SW দিছিলাম? হ্যাঁ, দিইনি না? দিয়েছি কি আমার মনে হচ্ছে? দেইনি। তার আগের দিনে দেওয়া ছিল, তাই না? হুম। তাহলে তার আগের দিনে বোধহয় বাল্ব নিয়ে কয়েকটা জিনিস ছিল, বাল্ব নিয়ে কয়েকটা ম্যাথ ছিল, ছিল না? তুমি বোধহয় করে দিছিলাম আমাকে, আমি দেখার সুযোগ হয়নি আমার। হ্যাঁ। তো আমি ওখানে একটা কথা লিখছিলাম না, যে একটা বাল্বকে যদি ওর পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে হয়, তাহলে ওটার অ্যাক্রসে ওর যে রিডিংটা দেওয়া থাকে সেই রিডিং এর মানে ধরে নাও তোমাকে একটা বললো যে 60 ওয়াট, এরকম 120 ভোল্টের একটা বাল্ব। তো এইটা দিয়ে তোমাকে এটা বোঝায় যে এই বাল্বটাকে, এই বাল্বটার অ্যাক্রসে তুমি যদি 120 ভোল্ট ভোল্টেজটা দিতে পারো, তাইলে 60 ওয়াটে জ্বলবে, নাহলে জ্বলবে না। ওর ম্যাক্সিমামটা হিসেবে জ্বলতে হলে ওর অ্যাক্রসে 120 ভোল্ট দিতে হবে। আচ্ছা, কম দিলে ও এই ইয়াতে মানে জ্বলবে না আর কি, কি বলে, ওর পূর্ণ উজ্জ্বলতায় জ্বলতে পারবে না, কম উজ্জ্বলতায় জ্বলবে।
তো এইটা আর কি ছিল বাল্বের ক্ষেত্রে জিনিসটা। তো এখন আমরা দেখি আমাদের এই ম্যাথটাতে কি বলছে। রাইট ওয়াট দিয়েছে, বাল্বের যথাক্রমে। আচ্ছা, ওকে, তাহলে এই অঙ্কটা আমরা করি, ম্যাথটা করি। দেখো কিভাবে করতে পারি। বিদ্যুৎ ব্যবহার কমানোর লক্ষ্যে একটা সাধারণ 60 ওয়াটের বাতিকে আমরা 13 ওয়াটের বাতি দিয়ে বদলাম। বুঝতে পারতেছো, 60 ওয়াটের যে আহ, বাতিটা থাকবে সেটা বেশি বিদ্যুৎ খরচ করবে, কারণ ওটার পাওয়ারটা বেশি। 13 ওয়াটেরটা কম খরচ করবে। তো 60 ওয়াটের দামটা, বাল্ব দুটির মূল্য যথাক্রমে লিখে দিছে। একটা 30 টাকা, 60 ওয়াটেরটা 30 টাকা, আর 13 ওয়াটেরটা ওটা আমাদের হচ্ছে 250 টাকা, যেটা বিদ্যুতের দাম। আচ্ছা, ওটা প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা করে। 1 বছর আমি চালাবো বাল্ব, যেটা বললাম। সরি, 1 বছরের মধ্যে বাল্বটিকে বদলানোর খরচ উঠাতে প্রতিদিন গড়ে কত ঘন্টা সিএফএল বাল্বটিকে জ্বালাতে হবে? আচ্ছা, কি করা যায় বলো তো অর্ণব? 30 টাকার বদলে আমরা হচ্ছে 250 টাকার একটা বাল্ব দিয়ে দিছি। তো আমাদের তো খরচটা বেশি হয়ে গেছে। যেখানে 30 টাকা দিয়ে হতো, এখানে 250 টাকা দিয়ে জিনিসটা করতে হচ্ছে। তো আমাদের 220 টাকা এক্সট্রা লাগছে। ঠিক আছে, এখন ওইটা খরচটা উঠাইতে হবে। 1 বছরের মধ্যে বাল্বটি বদলানোর খরচ উঠাতে হলে প্রতিদিন গড়ে কত ঘন্টা সিএফএল বাল্বটিকে জ্বালাতে হবে? কি করা যেতে পারে? অর্থাৎ আমি 220 টাকা, এইটা এই টাকাটা উঠাইতে গেলে আমার কতটুকু প্রতি ঘন্টায় কতটুকু মানে বাল্বটা পি এর ভ্যালু বের করতে বলছে। কি করবা বলো আরিসা? হুম, হুম, বিয়োগ করে নিব। কোনটা বিয়োগ করে নিব? শক- শক- শক্তি কেন, মানে এখানে দেখো তোমার ম্যাথটা কি তুমি বুঝছো আদৌ? এখানে একটা 60 ওয়াট একটা 13 ওয়াটের বাতি বদলানো হয়েছে কেন? কারণ যাতে করে মানে শক্তিটা কম লাগে যায়। তো বাল্ব দুটির মূল্য, একটা 30 টাকা, একটা 250 টাকা। 60 ওয়াটেরটার দাম হচ্ছে 30 টাকা, আর হচ্ছে 13 ওয়াটের দামটা হচ্ছে তোমার কত বলছে? 250 টাকা। তো আমার হচ্ছে এইটা হচ্ছে আমাকে বলে দিছে, এটা থাকুক। 1 বছরের মধ্যে বাল্বটি বদলানোর খরচ উঠাতে, তো 1 বছর বাল্বটি বদলাতে খরচ আমাকে আসলে কতটুকু এক্সট্রা দিতে হয়েছে? খরচ হচ্ছে আমার 220 টাকা। এটা খরচ হয়েছে আমার, মানে বাল্বটা বদলানোর খরচটা হচ্ছে আমার এতটুকু, মানে আমার 220 টাকা এক্সট্রা লাগছে, তাই না? তো এখন এই 220 টাকা আমি 1 বছরের মধ্যে উঠাইতে চাচ্ছি। তাহলে প্রতিদিন আমাকে কতটুকু, আহ মানে ওই 13 ওয়াটের বাল্বটা কত, মানে প্রতিদিন কত ঘন্টা চালাইতে হবে, এটাই আর কি। ঠিক আছে, বুঝতে পারছো কি? তার মানে 220 টাকা যদি আমাকে উঠাইতে হয়, তাহলে আমাকে বলছে প্রতি ইউনিট দাম হচ্ছে 4 টাকা। তাহলে 220 টাকা মানে 4 টাকায় জন্য 1 ইউনিট। তাহলে 1 টাকার জন্য কত হবে? 1/4 ইউনিট। তাহলে এই 220 টাকার জন্য কত হতে হবে? 220/4, এত ইউনিট। তাহলে এটা কত হচ্ছে? 4, 5, 8, কত হবে? 12 নাকি এটা? এটা দেখো তো কত হয়। সরি, 55 চার, হ্যাঁ ঠিক আছে, 55, 55 ইউনিট। তাহলে টোটাল 55 ইউনিট আমাকে খরচ করতে হবে ও, মানে টাইমের রেসপেক্টে। তো আমাদের এইখানে হচ্ছে আমরা কি মানে 55, ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি সূত্র পড়ছি? পিটি ভাগ 1000 ইন্টু পিটি ভাগ 1000 এত কিলো। ওকে, তো এখন আমাদের 1 বছর, 1 বছরে কত দিন হয়? 365 দিন।
তাহলে পিটি ভাগ 1000 65। এই ডাব্লুটা হচ্ছে আমাদের কত নিতে হবে? 55 ইউনিট। তো পি এর ভ্যালু এখানে 13 বসাবো, টি এর ভ্যালুটা বের করব। টি হচ্ছে পার ডেতে আমি কত ঘন্টা চালাচ্ছি সেটা আর কি বের হবে। তো এই টি এর ভ্যালু যেটা বের হবে ওটা আমাদের অ্যান্সার। কত বের হয় একটু দেখো তো। তো 55 ইন্টু 1000 ভাগ 365 ভাগ 13। শিওর? এটাই? 55 ইন্টু 1000। পি এর মান 13, হ্যাঁ পি এর মান 13 আর 365। আমার তো মনে হচ্ছে ভুল করছো। ঠিক আছে। অনুপ তোমার কত বেরিয়েছে? এটাই বেরিয়েছে যেটা বললো। হয় নাই মানে? কবে চলে আচ্ছা, কবে চলে গেল? আমি তো খেয়ালই করিনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একবার করে দেখি, আমার তো এখানে উত্তর আলাদা আছে বুঝছো। আপনার এখানে অ্যান্সার আছে দেওয়া। তো, তুমি কত বললা? 11.59, তাই তো? এটাই বলছো না? হম, এটাই তো আসছে। তাহলে তাহলে 11.59 এটা কি হিসেবে বের হবে বলতো? আওয়ারে বের হবে না? তাহলে এত আওয়ার আমাদেরকে আহ চালাইতে হবে আর কি। এত এত আওয়ার প্রতিদিন। তাইলে আমাদের ওই যে 220 টাকাটা উঠবে। মানে ধরে নাও তুমি উঠাবা আর কি। ঠিক আছে? ও এতটুকু মানে 220 টাকা, মানে মেইন কথা বলছে যে এখানে কত ঘন্টা চালালে, 365 দিন কত ঘন্টা চালালে 220 টাকার পরিমাণ তোমার হচ্ছে খরচ হবে আর কি। মানে তোমার হচ্ছে বিদ্যুৎ বিল খরচ হবে। ঠিক আছে? তো ওইটা উঠাইতে গেলে আমাদের প্রতিদিন এত ঘন্টা করে চালাইতে হবে। তাহলে আমাদের হচ্ছে এত ওয়াটটা উঠে যাবে। এটাই বলছে। ওকে। তাহলে আরেকটা ম্যাথ দেখো, আর দুই একটা ম্যাথ আরেকবার বুঝাই দিব। আচ্ছা। আচ্ছা, একটু দেখো কি বলছে। 1 বছরের মধ্যে বাল্বটি বদলানোর খরচ উঠাতে প্রতিদিন গড়ে কত ঘন্টা সিএলএফএল বাল্বটিকে জ্বালাতে হবে? আমি যদি খরচটা উঠাতে চাই তাহলে প্রতিদিন কত ঘন্টা আমার হচ্ছে এই বাল্বকে জ্বালাতে হবে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে বিদ্যুৎ ব্যবহার কমানোর লক্ষ্যে, মানে বিদ্যুৎ ব্যবহার যাতে কম ব্যবহার হয় সেটার জন্য আমি একটা বিদ্যুৎ ব্যবহার কমানো মানে কি? বিদ্যুৎ শক্তি আর কি কমাইতে হবে। তো 60 ওয়াটের বাল্বটা কিন্তু বেশি খরচ মানে ধরো সেম তুমি কারেন্ট দিবা। হ্যাঁ, সেম কারেন্ট দিবা। তোমার হচ্ছে সেম অ্যামাউন্ট অফ টাইমে তুমি চালাবা, 60 ওয়াটেরটা কিন্তু বেশি খরচ করবে 13 ওয়াট হচ্ছে। তো এখন 60 ওয়াটেরটা
বদলায় আমি ১৩ ওয়াটের একটা বাল্ব দিব। যাতে করে বিদ্যুতের ব্যবহারটা আমার কমে যায়। আচ্ছা কমাইলাম। তো ১ম টার মূল্য ছিল ৳৩০, তারপরটার মূল্য হচ্ছে ৳২৫০ বলছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৳৪ হলে ১ বছরের মধ্যে বাল্বটি বদলানোর খরচ উঠাতে প্রতিদিন গড়ে কত ঘন্টা CFL বাল্বটিকে জ্বালাতে হয়? ১ বছরের মধ্যে যদি বাল্বটা বদলানোর খরচ কত? ৳২২০। তো এই ৳২২০ যদি প্রতিদিন এখন কত ঘন্টা আমি যদি চালাই তাহলে হচ্ছে এই CFL মানে আমার ওই ৳২২০ টা উঠবে। ১২ ওয়াটের যে বাল্বটা ওটা কতদিন আমি প্রতিদিন গড়ে কত ঘন্টা চালালে সেটা উঠবে। তো আমি ৳২২০ র জন্য আমাকে কত মানে যেহেতু ৳৪ র জন্য প্রতি ১ ইউনিট হচ্ছে ৳৪, তাহলে ৳২২০ র রেসপন্ডে কত ইউনিট থাকতে হবে সেটা আমি বের করলাম। 55 ইউনিট থাকতে হবে। তো এই 55 ইউনিটটা আমাকে বের করতে হবে ৩৬৫ দিনে। ৩৬৫ দিনে আমাকে এই 55 ইউনিটটা উঠাইতে হবে। মানে এতটুকু এ বিদ্যুতের ব্যয় করতে হবে। সেটা আমরা ওই উম বের করলাম। এখন P এর ভ্যালু এখানে হচ্ছে ১৩ ওয়াট। আর হচ্ছে T যদি আমরা বের করি, T এখান থেকে বাইর হলো এত। এইটাই আরকি। দেখো তুমি বুঝো কিনা। ওকে, এটা অঙ্ক তাহলে করো। দেখো এমনি করার চেষ্টা করো, আমি তারপর করে দিচ্ছি। ওয়াট ২২০ ভোল্ট লিখিত একটি বাল্ব প্রতিদিন এত ঘন্টা জ্বলে। এত অ যদি মূল্য হয় ১ কিলোওয়াট আওয়ার, ১ ইউনিট যদি ৳৩ হয় তাহলে জুলাই মাসের বৈদ্যুতিক বিলটা কত আসবে? সূত্র, সোজা সূত্র W ইকুয়াল টু পারবা না? W ইকুয়াল টু কি? PT ভাগ ১০০০ ইনটু হলো আ ইনটু তো না? তুমি এটা করে করতে পারো। একবারেই করতে পারো। যে আ টোটাল ইউনিটটা বের করতে পারো বা একদিনের জন্য আগে বের করলে তারপর তোমার তোমার যতদিন আছে, যতদিন করবা সেটা বের করতে পারো। আচ্ছা আমি এক কত অ্যান্সার? হ্যাঁ, ৳৯৩ আসছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা একটু একটু দেখো। তোমাদের ভুল হইছে। এই ম্যাথটা হচ্ছে যে বলছে যে ১ বছর মানে দেখো আমি তোমাকে বলি জিনিসটা কি হচ্ছে। তুমি যখন ৬০ ওয়াটের বাল্বটাকে দিয়ে ১৩ ওয়াটের বাল্ব দিয়ে রিপ্লেস করলা। এখন তুমি যখন প্রতিদিন চালাবা, তো ধরে নাও যে আগে যখন ৬০ ওয়াটের বাল্বটা জ্বলতো, তখন ৬০ এতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হইতো। ৬০ ওয়াট বিদ্যুৎ শক্তি খরচ হইতো। এখন যখন আজকে চালাবা তখন ১৩ ইউনিট ১৩ ওয়াট বিদ্যুৎ শক্তি খরচ হবে। তার মানে তোমার প্রতিদিনে কতটুকু শক্তি বাঁচতেছে? ৬০ বিয়োগ ১৩ ৪৭ ওয়াট না? প্রতিদিন তুমি আগের থেকে এতটুকু শক্তি তুমি মানে কম ব্যবহার করতেছো। আগে যেটা ৬০ ওয়াট করতা সেম অ্যামাউন্ট অফ টাইম দিয়ে, এখন তুমি সেটা ১৩ ওয়াটে করছো। তার মানে প্রতিদিন তুমি সেভ করতেছো কতটুকু? ৪৭ ওয়াট, ৪৭ ওয়াট। তার মানে এখন মানে তোমাকে যেহেতু বলছে প্রশ্ন যে ১ বছরের মধ্যে বাল্বটা বদলানোর খরচ উঠাও। তার মানে কিভাবে? এখন যত যত কম ইউজ করবা, তো তোমার টাকাটাও তো তত কম আসবে, তাই তাই না? যে আগে ধরো ৬০
60 ওয়াট ইউজ করছো তখন যে টাকাটা আসবে এখন 13 ওয়াট ইউজ করে তো কম আসবে। তো তোমার কতটুকু টাকা সেভ হচ্ছে? মানে 47 ওয়াট যে তুমি এখন আর নিচ্ছ না সেইটার টাকাটা সেভ হচ্ছে না? যে আচ্ছা তাহলে আমি প্রতিদিনে 47 ওয়াটে যে খরচটা হইতো সেটা আমি সেভ করতেছি, তাই তো? তাহলে আমি এই যে এখানে যে পিটা ইউজ করব আমাকে তো টাকাটা উঠাইতে হবে 1 বছর। মানে ধরে নাও আজকে আমি একদিন চালাইলাম, চালাই আমার তো ওই আমার 220 টাকা আমার এক্সট্রা লাগছে। তো আজকে চালাই আমি, ধরুন আগে আমার যদি এখন 10 টাকা খরচ হইতো এখন হয়তো আমার 8 টাকা খরচ হচ্ছে, বা এখন আমার সেভ হচ্ছে কত 2 টাকা। এখন এরকম প্রতিদিন সেভ 2 টাকা 2 টাকা করে যদি হয় তাহলে আমাকে 220 টাকা উঠাইতে কতদিন লাগবে? 22 দিন লাগবে, এরকম না? তাহলে আমার যে উঠানোর যে খরচটা ওটা হচ্ছে আমি কতটুকু সেভ করলাম ওটা দিয়ে উঠাইতে হবে না? যে এতটুকু সেভ হলো, তার মানে এখানে যে পিটা নিতে হবে এটা হচ্ছে পি সেভ কতটুকু হলো, মানে পাওয়ার সেভ কতটুকু করলাম আমি, তাই না? এই যে এখানে যেটা হবে পি সেভ, পি সেভ যদি হয় তাহলে এই পি সেভটা কতটুকু? আগে যেটা পাওয়ার ছিল 60 ওয়াট, পরে যেটা আমি ইউজ করছি 13 ওয়াট, তাহলে আমার 47 ওয়াটটা প্রতিদিন সেভ হচ্ছে। তাহলে এখানে আমি যে টাকাটা উঠাবো, মানে এই সেভের জন্য যে টাকাটা আসবে সেটা হবে আমার উঠানোর তাহলে মানে এই সেভ কৃত যেই আমি ইয়াটা করলাম, শক্তিটা সেভ করলাম, সেটা আসলে কখন 220 টাকা সমান হবে তখন আমি আসলে আমার টাকাটা উঠাই ফেলতে পারছি। মানে ওই যে এক্সট্রা করে 220 টাকা খরচ করছি না, এখন তো আমি প্রতিদিন সেভ করতেছি একটা অ্যামাউন্ট কারণ আমি শক্তি কম ইউজ করতেছি। তো ওই এখন সেটা 220 টাকা কোন দিন, তো সেটা এখন বের করতেছি। তাহলে এখানে যেটা বসাবো এটা হচ্ছে পি সেভ, নট পি। দেখো তো বুঝা পাও কিনা। এই আর কি, এইটা ছিল। তাহলে আসলে এই বুয়েটের ম্যাথে এরকমই হয়, মানে তোমাকে কিছু একটা টুইস্ট দিয়ে দেয়। কিন্তু সিম্পল একটা ম্যাথ, কিন্তু ওইখানে টুইস্টটা ছিল তুমি এখানে 13 ওয়াট ইউজ করতেছো নাকি 60 ওয়াট ইউজ করতেছো নাকি ওই 47 ওয়াট ইউজ করতেছো, এইটা আর কি। এই আর কি, বুয়েটের প্রত্যেকটা ম্যাথে তুমি যদি দেখো, ফিজিক্স কেন, ম্যাথ, ম্যাথ ম্যাথের কথা বলতেছি, প্রত্যেকটার মধ্যে একটা দেখবা যে কিছু কোর পার্ট থাকে, একটা ম্যাজিক পার্ট, যেখানে আর কি টুইক করতে হবে আমাদের। তাহলে এটা তো পারলা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এরকম টাইপের ম্যাথ তো বললো কি ক্লাসে নাই না? অন্য তো ক্লাসে নাই না? আচ্ছা, এটা ম্যাথ দেখো তো তুমি পারবা? আমি একটু পড়ি। 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে, মানে তুমি ওই যে গরম করো না, পানি গরম করো ওরকম একটা জিনিস জিনিস চিন্তা করো। কেটলিতে 2 লিটার পানি নিছো, নিয়ে গরম করলো, করে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করলো। ফুটতে শুরু করলো মানে কি, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে যায় তাপমাত্রা তখন এটা ফুটতে শুরু করে। আচ্ছা এটা কথা এটাই নিয়ে, প্রথম ক্যাটলিতে পানির তাপমাত্রা কত ছিল প্রথমে, শুরুতে ক্যাটলিতে পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, মানে ডাবলুর পরিমাণ কত হয়, এটা কত, এটা বের করতে হবে। আর প্রথমে এটা কত ছিল, তাহলে এখন কিভাবে করা যায় এটা? তাহলে আমাদের কি কি দেওয়া আছে এটা একটু হিসাব করি। আমাদের দেওয়া আছে টাইম, তারপর আমাদের কি দেওয়া আছে, ফুটতে শুরু করছে, এটা হচ্ছে T2 আর কি, বুঝছো? T2 না, টেম্পারেচার 2 বলতে পারি বা থিটা 2 বলতে পারি। থিটা 1টা আমাদেরকে বের করতে বলছে। আমাদেরকে পানি কতটুকু নিচ্ছি সেটা বলে দিচ্ছি, এটাকে আমরা 2 কেজির সাথে তুলনা করতে পারি না? 1 লিটার সমান 1 কেজি, 2 লিটার সমান 2 কেজি, বলা যায়। 1 মিলিমিটার সমান 1 গ্রাম, এরকম জিনিস করা যায়। টাইমের ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমাদেরকে কি বের করতে হবে, যে উম, প্রথমে কত তাপমাত্রা ছিল, কিভাবে বের করবো? আমাদের সূত্র হচ্ছে ms টা
তাহলে দেখো তো এখানে পি দেওয়া আছে। তাহলে এখানে যেটা করতে পারি, আমরা এই সূত্রটা পড়ছিলাম না, এম এস ডেল থিটা ইকুয়াল টু পিটি। পিটি মানে হচ্ছে শক্তি। আমরা এটা ইলেকট্রিক্যাল থেকে পাই, মানে সরি, মানে বৈদ্যুতিক যে আমাদের চলতরিৎ থেকে আমরা পাই। পিটি দিয়ে আমরা শক্তি মেজার করি, আর এটা আমরা থার্মোডাইনামিক্স এ পড়ছিলাম, এম এস ডেল থিটা খরচ হয়। মানে তোমার এটা যদি কেটলি হয়, এটার ভিতর দিয়ে যদি, আচ্ছা যাই হোক, এটা হলো তাপমাত্রা পরিবর্তন। এটা এম এর ভ্যালু 2, এস এর ভ্যালু কত, 4.2 না, 4200। আচ্ছা, 4.2 কিলো জুল আর 4200 জুল পার কেজি। আর ডেল থিটা কি হবে, থিটা টু মাইনাস থিটা ওয়ান। থিটা টু হচ্ছে কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু পড়তে শুরু করছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটা ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে না নিলেও হবে, কারণ আমরা যেহেতু পরিবর্তনটা হিসাব করবো, ক্যালভিন এককে যা ওই যে কি বলে তোমার, একটা কি জানি আছে, সেলসিয়াস এককে তাই আসবে। পি এর ভ্যালু বলেছে 1.5 কিলোওয়াট, তার মানে 1.5 কিলোওয়াট 10 টু দি পাওয়ার 3। আর টি এর ভ্যালু বলে দিছে কতক্ষণ ধরে চালাইছি, 6 মিনিট 20 সেকেন্ড, তার মানে হলো কত, 60 সেকেন্ড, 6 6 36, 380 সেকেন্ড। তো এখান থেকে আমরা সুন্দর মতো থিটা ওয়ানটা বের করে ফেলতে পারি। থিটা ওয়ানটা বের হয়ে গেল। পরের প্রশ্নটা তো ইজি, যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো আমার হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কি সূত্র পড়ছি, পিটি ভাগ 1000, তাই না? তো পি এখানে বলে দিছে দেড় দেড় কিলোওয়াট। এটা আমরা ইয়াতে নিব, এই এখানে যে পিটা বসে এটা কিন্তু ওয়াটে নি, ঠিক আছে? এখানে খেয়াল রাখবো ওয়াটে, নাহলে 1000 দিয়ে কেন ভাগ দিতাম। তাহলে এটা আমরা নিলাম ওয়াটে, 1.5 × 10⁻³ টিটা নিতে হবে আমাদেরকে আওয়ারে, তার মানে 6 মিনিট 20 সেকেন্ডকে আওয়ারে নেওয়া লাগবে। নিয়ে 1000 দিয়ে ভাগ দিলে কত ইউনিট আসলো ওটা বের হয়ে যাবে। সিম্পল হিসাব। পারবে না? পারার কথা। তাহলে তাহলে তুমি, হ্যাঁ, হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যাঁ, অন্য বলো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ, চলতেছে তো। চলে গেছে। আচ্ছা, ওটাই আমি বুঝতে পারছি, কারেন্ট নাহলে ওয়াইফাই চলে গেছে, কিছু সমস্যা নেই, আমি রেকর্ড তো করছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, কি বলছিলে একটু আরেকবার? ও আচ্ছা, হ্যাঁ, একটা হার দেয়া থাকে। তখন হচ্ছে পিটির সাথে ওটা একটু টুইক করতে হবে। যে আহ, ওটা হচ্ছে পিটি থেকে বিয়োগ করা লাগে। মানে ধরে নাও যে, কিভাবে বলবো, তাপ হ্রাসের একটা হার ওদের দিয়ে দিবে, যে প্রতি সেকেন্ডে এতটুকু হার হয়, তো এত জুল তাপ হারায়। তো এত জুল যদি তাপ হারায়, তাহলে ধরে নাও যে এই আমরা কি এম এস ডেল থিটা দিয়ে টোটাল তাপ শক্তিটা পাই, তাই তো? যে পিটি ইকুয়াল টু এম এস ডেল থিটা হবে। এটা তো আমরা পড়ি, যে অর্থাৎ আমাদের যে আহ, ইয়াটা কি বলে, তাপ শক্তিটা ওটা বৈদ্যুতিক শক্তিতে মানে বৈদ্যুতিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। এখানে এখানে ঘটতেছে কি, যে একটা কারেন্ট আসবে কয়েলটাতে, ওই কারেন্টটা ওর বৈদ্যুতিক শক্তিটাকে তাপ শক্তিতে রূপান্তর করবে, তার জন্য পানিটা ফুটতে শুরু করবে, তাই তো হয়? তো এখন পুরা পিটিটাই আহ ইকুয়াল টু এম এস ডেল থিটা হইতো। মানে আমরা যেটা করে থাকি তাপ শক্তি সংরক্ষণশীলতার নীতি, পিটি ইকুয়াল টু এম এস ডেল থিটা পুরোটাই, মানে এতটুকু তাপ উৎপন্ন করতে যে শক্তিটা লাগে। তা এখন কথা হলো যে, এখন তো কিছু শক্তি হারাচ্ছে আবার, মানে কিছু শক্তি হারাচ্ছে বলতে কি, যে ওই একই সাথে তাপ, মানে তাপ বাড়তেছে, আবার ওই যে পরিবেশে কিছু তাপ চলে যাচ্ছে। বুঝলে কি, এই পিটিটা আসলে দুইটা জিনিসের যোগফল হবে। একটা তো ওই থিটা, টেম্পারেচার উঠাইতে যে তাপ লাগছে সেটা, আর হচ্ছে ওই যে যে এনভায়রনমেন্টে যে তাপ শক্তিটা চলে যাচ্ছে সেটা।
তো প্রতি সেকেন্ডে হারটা যদি আমি কিভাবে ধরি, কোনো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, ধরুন আলফা দিয়ে বললাম, তাহলে আলফা ইন্টু টি, এই সূত্র দিয়ে তুমি তখন ম্যাথ করবা। অর্থাৎ তোমার পিটিটার একটা পোর্শন তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে, তোমার যে ইয়াটা নিচে তরলটা নিচে সেটা, আর আরেকটা পোর্শন এনভায়রনমেন্টে তাপ শক্তি হিসেবে ক্ষয় হয়ে যাচ্ছে, মানে এনভায়রনমেন্টে তাপ নিচ্ছে প্রতি সেকেন্ডে ধরে নাও 5 জুল হিসেবে। আলফা টি দিয়ে যোগ করে দিবা, হয়ে যাবে। বুঝতে পারছো কি? মানে এইটা তোমার হচ্ছে ইনপুট, এটা তুমি দিবা, আর সেটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে তাপমাত্রা বাড়াতে, একটা এনভায়রনমেন্টে যাবে। তাইলে ম্যাথটা হয়ে যাবে। এই সবসময় মনে রাখবে যে তোমার টোটাল শক্তি সংরক্ষণ থাকবে, টোটাল শক্তি সংরক্ষণ থাকবে, কোথায় খরচ হচ্ছে ওটা দেখবো, কোথায় উৎসটা ওটা দেখবো, যেটা সমান হবে। টোটাল খরচ, টোটাল সাপ্লাই ইজ ইকুয়াল টু টোটাল ড্যামেজ। তাহলে আমি আরেকবারও বললাম যে বিদ্যুৎ বিলের অঙ্কগুলো দেখবে, বিদ্যুৎ বিলের ম্যাথ আসে, ঠিক আছে? এই আর কি। তো মোটামুটি আমাদের হ্যাঁ, এটা আসতে পারে। এটা কি, এটা হচ্ছে আমাদের পি ইন, কতটুকু ইনপুট দিলাম, পি আউট কতটুকু পাইলাম, ইন্টু 100%। এটা ম্যাথের কথাই চিন্তা করো, যেটা তুমি আমারে বললা যে আমরা পিটি পরিমাণ ইয়া দিছি, শক্তি দিছি। তো আমাদের ডিজায়ার্ড কোনটা, থিটাটা যাতে বাড়ে। এই যে আলফা টিটা এক্সট্রা করে খরচ হয়ে যাচ্ছে, যেটা আমাদের দরকার নাই, যেটা আসলে আমরা চাই না, কিন্তু এটা তো হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে আমাদের ক্ষয়, আলফা টিটা হচ্ছে ক্ষয়। তো আমাদের ডিজায়ার্ড যেটা আছে ওটাতে ক্ষয়টা ওটা এটা, তাহলে এখন আমরা এই যে ইটাটাকে আমরা তো এই শক্তির রেসপেক্টেও লিখতে পারি। ডাব্লিউ ইন কতটুকু তুমি শক্তি দিছো, ডাব্লিউ আউট, ডাব্লিউ আউট যেটা, ডাব্লিউ আউট এটা। তো ডাব্লিউ ইন যা আছে তাই, ডাব্লিউ আউটটা কি হবে, ডাব্লিউ ইন বিয়োগ ডাব্লিউ কি, এটা কিভাবে লিখবো, ক্ষয় আর কি। ক্ষয় যেটাকে ইংরেজিতে কি বলে, ওটা ওয়েস্ট ইন্টু 100%, তাই না? এটা থেকে তুমি ইটাটা বের করে ফেলতে পারবা। অর্থাৎ দেখেন ডাব্লিউ ইনটা হচ্ছে পিটি, ডাব্লিউ ওয়েস্টটা কি হবে, ওই যে আলফা টি যেটা তোমার চলে গেল। অথবা তুমি ডাইরেক্ট ডাব্লিউ আউটটা হচ্ছে যেটা তুমি ডিজায়ার, যেটা তোমার দরকার। এখন তোমার যদি ডিজায়ার এটাই হয় যে তুমি চাচ্ছই যে কতটুকু ক্ষয় হলো, সেটাই তোমার ডিজায়ার, মানে ক্ষয়ের তুমি ইয়াটা কর্মদক্ষতা বের করতে চাচ্ছ যে কতটুকু কি হারে ক্ষয় হচ্ছে, তাহলে তুমি ডাব্লিউ আউট এর জায়গায় দিয়ে তোমার ওই যে আলফা টিটা বসাবা। তোমার যদি এটা ডিজায়ার থাকে যে আমি তাপমাত্রা কতটুকু দরকার সেটা, তাহলে এমএস ডিএল থিটা বসাবা। এই আর কি। এটার কনসেপ্টটা তো ওই যে যেটা চতুর্থ চ্যাপ্টারে পড়ে আসছো ফার্স্ট পেপারে, সেটাই আছে, যে উপরে থাকবে আমার যেটা দরকার, আর নিচে হচ্ছে যেটা দিছিলাম, ইন্টু 100%। আর কিছু? তো হয়তো নাই আজকে সকল। তো এখানে কিন্তু দেখো, তোমাদের মেশ, এইটার নাম শুনছো, মেশ, মেশ অ্যানালাইসিস, নাম শুনছো, নাম শুনছো, আচ্ছা নাম শুনলে তো ভালোই। এটা দিয়ে কি করে, তোমার কি ধারণা আছে মেশ অ্যানালাইসিস দিয়ে কি করে? নাই না, এটা কাইন্ড অফ কেভিএল এর মতোই। ক্লাসে শিখেছি তোমাদের মেশ, মানে টিচার মেশ শিখেছে,